1 ঘন্টায় চ্যাপ্টার কমপ্লিট। ছোটো চ্যাপ্টার না, এই চ্যাপ্টারটা স্কোরিং আছে বুঝলি, এখান থেকে 4 মার্ক আসে, এই ছোট্ট চ্যাপ্টার থেকে 4 মার্ক, যা পড়লি আজকে এইটুকু থেকে 4 মার্ক। আজকে থেকে তোদের পুরোপুরি একদম মডার্ন ফিজিক্সের পার্ট শুরু হয়ে যাবে। হ্যাঁ, লাইট শেষ হয়ে গেলো পুরোটাই, মডার্ন ফিজিক্সের ইনিশিয়াল আজকে আছে। অ্যাকচুয়ালি শুরু হবে তোদের পরমাণু চ্যাপ্টার থেকে। পরমাণু চ্যাপ্টারের আগের চ্যাপ্টার হচ্ছে এইটা। চ্যাপ্টারের নাম পদার্থের দ্বৈত সত্তা ও বিকিরণ। দ্বৈত সত্তার নামটা শুনে বুঝতে পারছিস, মানে 2 রকম রূপ থাকবে। ঠিক আছে, একটা পদার্থের 2 রকম রূপ থাকবে, এটাতে ডিটেলসে পরে আসছি, হয়তো আজকের ক্লাসে না হতে পারে, পরের ক্লাসে। তো প্রথমেই পড়বো প্ল্যাঙ্কের থিওরি। প্ল্যাঙ্কের থিওরির উপর ডিপেন্ড করে এই পদার্থের দ্বৈত সত্তা হ্যান ত্যান এইসব বিষয়গুলোকে ব্যাখ্যা করবো। ঠিক আছে, তো প্ল্যাঙ্কের থিওরিটা কি? দেখ, প্ল্যাঙ্কের থিওরিতে যাওয়ার আগেও আমি একটুখানি বলে দিই যে লাইটের ক্ষেত্রে আমরা কি করেছিলাম। লাইটকে আমরা প্রথম দিকে পড়েছিলাম, যখন প্রতিফলন প্রতিসরণ পড়ি তখন আমরা পড়েছিলাম যে আলো হচ্ছে এক ধরনের কণা। ঠিক আছে, এটা কণিকা তত্ত্ব, নিউটনের কণা তত্ত্ব, বানানো কি লিখছি দেখ, নিউটনের কণা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা হয়েছিল। নিউটন সবার প্রথমে লাইটকে পার্টিকেল নেচার ধরে নিয়েছিল। ঠিক আছে, প্রথমে পার্টিকেল নেচার ধরে নিয়ে তার মোমেন্টাম, ভরবেগ, বেগ, এই সব কিছু নিয়ে ব্যাখ্যা করে প্রতিফলন প্রতিসরণ এই সব ঘটনাগুলোকে ব্যাখ্যা করলো। যদিও আমরা যখন প্রথম দিকে প্রতিফলন প্রতিসরণ সূত্রগুলো পড়ি সেখানে নিউটনের নাম উল্লেখ করিনি। ঠিক আছে, ওই সব সূত্রগুলো নিউটনের কণা তত্ত্ব দিয়েও যেমন প্রমাণ করা যায়, তেমন হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব দিয়েও প্রমাণ করা যায়। পরে আমরা হাইগেন্সের তত্ত্ব বলেছিলাম, তাই না? তো প্রথম দিকে লাইট নিয়ে আলোচনা শুরুই করেছিল নিউটন। সবাই শুরু করেছিল, অনেক সায়েন্টিস্ট শুরু করেছিল, তবে একটা ঠিকঠাক কনক্লুশনে পৌঁছেছিল নিউটন। কণা তত্ত্ব হিসেবে ধরে নিয়েছিল, পার্টিকেল নেচার হিসেবে ধরে নিয়েছিল যে অনেকগুলো পার্টিকেলের সমষ্টি হচ্ছে আলো, এবং সেটা দিয়ে অনেকগুলো ধর্মকে ব্যাখ্যা করে। ঠিক আছে, এবার হাইগেন্স কিন্তু বিশাল সেই মাপের, হাইগেন্স বলছি, নিউটন তখন সেই মাপের সায়েন্টিস্ট হয়ে গেছে, ধরতে গেলে সায়েন্টিস্টদের মধ্যে গড, ওকেই সবাই মেনে চলবে। ওই মুহূর্তে হাইগেন্স বয়স্ক, নাম শুনেই বয়স্ক লাগছে না রে, ওই সময় হাইগেন্স তার তরঙ্গ তত্ত্ব দিল। হাইগেন্স ওই সময় দিল তরঙ্গ তত্ত্ব। কি বলল? যে লাইট তরঙ্গ ধর্ম মেনে চলে। এই তরঙ্গ ধর্ম দিয়ে অনেক ঘটনা ব্যাখ্যা করলো, যেমন ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করে দিল হাইগেন্স। এবার বুঝতেই পারছিস, নিউটন এসে প্রথমে কণা হিসেবে ধরেছিল, পরে আরেকজন এসে ওটাকে তরঙ্গ হিসেবে ধরে নিল। ব্যাপারটা কেমন হয়ে গেল যে লাইট তাহলে কণা ধর্ম মেনে চলে নাকি তরঙ্গ ধর্ম মেনে চলে, কোনটা মেনে চলে? আচ্ছা, যখনই তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা হয়ে গেল, এখন কিন্তু সব কিছু কনফিউজিং, যে লাইট অ্যাকচুয়ালি নেচারটা কি কেউ জানে না। তারপরে চলে আসলো প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটা এরকম ছিল যে লাইট হচ্ছে এক ধরনের পার্টিকেলের সমষ্টি, যে পার্টিকেলটার কিছু আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং সেই পার্টিকেলগুলোর নাম দিয়ে দিল ফোটন। কি নাম দিল এগুলো? ফোটন। এর ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, এগুলো ফোটন হচ্ছে নর্মাল পার্টিকেল থেকে একটু আলাদা ধর্মের থাকে, তো তার ক্যারেক্টারিস্টিকগুলো পড়বো। এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটাকে কাজে লাগিয়ে আইনস্টাইন, এই কি বসে থাকবে নাকি? পেয়ে গেছে সুযোগ, যেখানে কনফিউজিং ব্যাপার আমি ঢুকে যাব। আইনস্টাইন কি করলো? ফটো ইলেকট্রিক এফেক্ট বলে একটা ঘটনা ছিল, যেটাকে ব্যাখ্যা করা যাচ্ছিল না। ফটো ইলেকট্রিক এফেক্ট মানে আলোক তড়িৎ প্রভাব, ফটো ইলেকট্রিক এফেক্ট। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আলোর কোনো ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। কী করলো প্ল্যাঙ্ক, যখনই এই কোয়ান্টাম থিওরি দিয়েছিল, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিকে কাজে লাগিয়ে এই ফটো ইলেকট্রিক এফেক্টটাকে ব্যাখ্যা করে দিতে পারলো। তাহলে লাইট আবার পার্টিকেল নেচারে প্রমাণ হয়ে গেল। তো এইরকমভাবে কনফিউজিং ব্যাপারটা হয়ে গেল যে অ্যাকচুয়ালি লাইট কি। তো পরবর্তীকালে ধারণা করা হলো যে লাইটের দ্বৈত সত্তা আছে, লাইটের 2 রকম নেচার আছে। মানে লাইট কণা ধর্ম হিসেবেও আচরণ করতে পারে, লাইট তরঙ্গ ধর্ম হিসেবেও আচরণ করতে পারে। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু ডিটেলসে পরে পড়বো, ডি ব্রগলি প্রকল্প আসবে তখন পড়বো। আচ্ছা, যখন লাইট নিয়ে এসব আলোচনা করা হলো, তখন অন্যান্য পার্টিকেল নিয়েও এই আলোচনাগুলো করা হলো, যে লাইট যেমন একটা পার্টিকেল হিসেবে আচরণ করতে পারে, আবার কণা তরঙ্গ হিসেবে আচরণ করতে পারে। তার মানে অন্যান্য অবজেক্ট যারা আছে নেচারে, অন্যান্য অবজেক্ট বলতে আমাকেও ধরে নিতে পারিস, আমি একটা অবজেক্ট। ঠিক আছে, তো এই সব অবজেক্টগুলো সময় অনুযায়ী কখনো পার্টিকেল হিসেবে আচরণ করতে পারে, কখনো তরঙ্গ হিসেবে আচরণ করতে পারে। এবার আমরা কি নিজেদেরকে তরঙ্গ হিসেবে দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়াল ব্যাপারটা হলো, আমাদের মুভমেন্টের জন্য যে তরঙ্গটা ক্রিয়েট হচ্ছে, সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের দৃষ্টি রেঞ্জের বাইরে।
আমরা সাধারণত কত দূর পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাই? যদি আমি অ্যাপ্রক্স বলতে চাই 4000 অ্যাংস্ট্রম থেকে, কেউ বলবি 8000 অ্যাংস্ট্রম। অ্যাকচুয়ালি এতটাও না, এটা 3800 থেকে হয় শুরু, 3800 থেকে 7800 সামথিং এরকম কিছু হয়। ঠিক আছে, তো আমি অ্যাপ্রক্স মান বলে দিলাম 4000 থেকে 8000। এই তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটাকে কিন্তু আমরা চোখে দেখতে পাই। আমরা পরিচিত আলট্রাভায়োলেট রে, এক্স রে, এগুলো চোখে দেখতে পাই না, কারণ এদের রেঞ্জ এই রেঞ্জের মধ্যে নেই, দৃষ্টিক্ষেত্রের মধ্যে নেই। তার মানে যে কোনো তরঙ্গকে আমরা দেখতে পাই না। ওরাও তো তরঙ্গ, ওরাও তো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কিন্তু ওগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং তুই বুঝতেই পারছিস যে আমাদের দরুন, আমাদের মুভমেন্টের দরুন যে ওয়েভ ক্রিয়েট হবে, সেই ওয়েভটা যদি ক্রিয়েট হয় তো আমরা চোখে দেখতে পাবো না, বলে আমরা নিজেদেরকে পার্টিকেল হিসেবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার তো আমাদের ধরুন যে ওয়েভ ক্রিয়েট হচ্ছে সেটা যদি কোনো এলিয়েন দেখতে পাই, দেখলেও দেখতে পারে, ওর যদি রেঞ্জ থাকে ওটা। ঠিক আছে, আমরা যেমন এক্স রে দেখতে পাই না, হয়তো কোনো এলিয়েন আছে যে এক্স রেটাকে দেখতে পাই। হলিউড সিনেমা দেখিস না যে ওই এলিয়েনগুলোকে দেখায় কেমন শুধু হলুদ আর কমলা কালারের সব কিছু অবজেক্ট দেখতে পাচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো দেখতে পাচ্ছে, থাকে তো এরকম। তো এরকমটা হতেই পারে, না হওয়ার কিছু নেই, হতেও পারে। তার মানে ওরা কিন্তু চাইলেও আমাদের জন্য যে মুভমেন্টটা হচ্ছে, আমাদের জন্য যে তরঙ্গটা তৈরি হচ্ছে, সেই তরঙ্গটাকে দেখলেও দেখতে পারে। ঠিক আছে, তো এইসব ব্যাপারটাতে আরও ডিটেলসে পরে আসবো। এখন আমি প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটা কি সেটাকে আগে এক্সপ্লেন করি। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে লাইটকে কিছু পার্টিকেলের সমষ্টি হিসেবে ধরা হয়েছিল, যে পার্টিকেলগুলোর নাম দেওয়া হয়েছিল ফোটন। কি নাম দেওয়া হয়েছিল? ফোটন। এই ফোটন কণার কিছু বৈশিষ্ট্য আছে। এটা এমন ধরনের পার্টিকেল যে পার্টিকেলের রেস্ট মাস 0। বুঝলাম না রেস্ট মাস কি? রেস্ট মাস বুঝলাম না। ধর মাস তো সাধারণত অপরিবর্তনীয়, তাই না? মাস বেগের উপর ডিপেন্ড করে না, আমরা জানি। যেমন আমার মাস 100 কেজি, বাড়িয়ে বললাম আমার মাস 100 কেজি। আমি যদি এখন বাইক চালাই স্পিড, আমার মাস 200 কেজি হয়ে যাবে? 100 কেজি থাকবে, তাই না? তার মানে আমি রেস্টে থাকি বা আমি গতিশীল থাকি, আমার ভর একই থাকবে, আমরা এতটুকুই জানি। কিন্তু অ্যাকচুয়ালি তা না। যদি আমাদের ভেলোসিটি বাড়াতে থাকি, যখন আমি বললাম যে বাইকে চলে যাচ্ছি, আমার কিন্তু ভর বাড়ছে, কিন্তু যে পরিমাণ ভর বাড়ছে সেটা আমাদের পরিমাপের বাইরে, খুবই কম বাড়ছে। এবার এটাকে তুই পরিমাপ করতে পারবি তখন যখন তুই লাইটের ভেলোসিটির কাছাকাছি পৌঁছে যাবি। এতটা স্পিডে চলছিস যেটা সম্ভব না এখন, লাইটের স্পিডের কাছাকাছি যদি চলে যাস, তাহলে তোর মাসটা বাড়তে বাড়তে অনেক বেড়ে যাবে। তারপরে মাস কিন্তু পরিবর্তনশীল, মাস বেগের উপর ডিপেন্ড করছে, বুঝতে পারলি? তাহলে আমাদের রেস্ট মাস একটা হবে, কিন্তু আমরা গতিশীল হতে গেলে মাসটা আলাদা রকম হয়ে যাবে। এবার আমরা ওই আইনস্টাইনের আপেক্ষিকতা বা তত্ত্বে এখনও যাইনি, আইনস্টাইন রিলেটিভিস্টিক থিওরি, যেটাকে তোরা E=mc² বলে জানিস, এর সম্পর্কে ডিটেলস আমরা এখনও কিছু পড়িনি। এটা পড়তে গেলে বুঝতে পারবি যে হ্যাঁ, ভরটা পরিবর্তনশীল। তো যতদিন না এটা পড়ছি ততদিন পর্যন্ত আমাদেরকে এটাই মেনে চলতে হবে যে আমাদের ভর স্থির, পরিবর্তন হয় না। ঠিক আছে, ফোটনের ক্ষেত্রে কী হয় দেখ, ফোটন তো একটা লাইটের পার্টিকেল, তাহলে ওর ভেলোসিটি লাইটের ভেলোসিটির সমানে থাকবে। তো ফোটনের ক্ষেত্রে ও যদি স্থির অবস্থায় থাকে, ওর কোনো ভর থাকে না, মাসটা শূন্য হয়ে যায়। কিন্তু যখনই ও চলতে শুরু করে, এরকম ধরনের পার্টিকেল তোকে হাইপোথেটিক্যালি ইমাজিন করতে হবে, বাস্তবে সম্ভব না। ঠিক আছে, ইমাজিন করে নিতে হবে। তো যখনই এ চলতে শুরু করবে, এর কী বলে মাসটা বাড়তে থাকবে। যেই লাইট ভেলোসিটি চলে গেলো, ওর কিছু একটা মাস চলে আসলো, বোঝা গেল? তার মানে দেখ, এর রেস্ট মাস 0 হওয়া সত্ত্বেও এর ভরবেগ থাকতে পারে, কিছু মোমেন্টাম থাকতে পারে। এই যে সমীকরণটা তোরা পড়ে এসিস E=mc², অ্যাকচুয়াল সমীকরণটা এটা নয়। অ্যাকচুয়াল সমীকরণটা হচ্ছে এটা, E=√p²c² প্লাস m²c⁴ এইটা হচ্ছে অ্যাকচুয়াল সমীকরণ। ঠিক আছে, এখানে c মানে লাইট ভেলোসিটি, m ফর মাস অ্যান্ড p ফর মোমেন্টাম। ঠিক আছে, যদি কোনো পার্টিকেলের রেস্ট মাস 0 হয়ে যায়, দেখ ওর মোমেন্টাম থাকতে পারে, মোমেন্টামের জন্য এনার্জি থাকতে পারে, বোঝা গেল? তো এইটা হচ্ছে তার অ্যাকচুয়াল সমীকরণ, জানার দরকার নেই, এইটুকু জানলেই চলবে। আইনস্টাইন যে কারণে বিখ্যাত, আইনস্টাইন অ্যাকচুয়ালি বিখ্যাত হচ্ছে E=mc² এই রিলেটিভিস্টিক থিওরির জন্য, সবাই এটা জানিস। আইনস্টাইন নোবেল পেয়েছে এইটার জন্য, ফটো ইলেকট্রিক ইফেক্টকে ব্যাখ্যা করার জন্য। খুব ছোট্টখাট্ট একটা ঘটনা, বেশি বড় নেই, সামান্য এই এক্সপেরিমেন্টটাকে প্রমাণ করে দিয়েছিল, তা আবার প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিকে কাজে লাগিয়ে, নিজের কোনো থিওরি নেই, জাস্ট ওই থিওরিকে কাজে লাগিয়ে ও জাস্ট এক্সপ্লেন করে দিয়েছিল যে এইভাবে এইভাবে হতে পারে। তার জন্য ও নোবেল পেয়েছিল, এই এক্সপেরিমেন্টের জন্য নোবেল পায়নি, ততদিনে টপকে গেছে। ঠিক আছে, নোবেল পাওয়ার মতো কেউ ছিল না, তখন ছিল না। এবার ফোটনের ক্যারেক্টারিস্টিক একটা আমি তোদেরকে কি বললাম, যে রেস্ট মাসটা হচ্ছে 0। তোরা বের কর ফোটনের ধর্মগুলো, প্রথম পেজেই আছে। দেখ, ফোটনকে আলোর কোয়ান্টাম বলা হয়। কোয়ান্টাম কথার অর্থ কি? কোয়ান্টাম কথার অর্থ হচ্ছে, দেখ কোয়ান্টা কথার অর্থ আমরা ইলেকট্রিক ফিল্ডে পড়েছিলাম, কোয়ান্টাইজেশন, মনে পড়ছে না? আধানের কোয়ান্টাইজেশন পড়েছিলাম যে, তো ওইখানে আমরা কোয়ান্টা কথাটা ইউজ করেছিলাম। কোয়ান্টা মানে হচ্ছে ডিসক্রিট নাম্বার, মানে আলাদা আলাদা করে নাম্বার করা যায়। ঠিক আছে, তো এখানে
ফোটনকে সেই আলোর কোয়ান্টাম বলা হয়, মানে আলোর মধ্যে যে পার্টিকেলগুলো আছে তাদেরকে যদি আমি আলাদা আলাদা করি তাহলে ডিসক্রিটভাবে এক একটা ফোটন পাবো, সেই জন্য এটাকে বলা হচ্ছে ওর কোয়ান্টাম। ঠিক আছে, এটা দিয়েও তৈরি। ফোটন কোনো বস্তু কণা নয়, এটি হচ্ছে একটা পুঞ্জীভূত শক্তি। এক জায়গায় যদি এনার্জি কনসেন্ট্রেটেড হয়ে যায়, সেই যে ফর্মটা তৈরি হবে তাকেই বলা হচ্ছে ফোটন। ঠিক আছে, প্রতিটি ফোটনের যে শক্তি, ভালো করে দেখবি, প্রতিটি ফোটনের যে শক্তি সেই শক্তিটাকে লেখা হয় E = h নিউ। এটা হচ্ছে নিউ চিহ্ন, নিউ ফর ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। ঠিক আছে, নিউ ফর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, লাইটের যে কম্পাঙ্ক হবে সেই কম্পাঙ্কটাকে প্রকাশ করা হচ্ছে। ই মানে হচ্ছে এনার্জি বললাম, তাহলে আমি যদি একটা ফোটন কণার কথা বলি, সেই ফোটন কণার এনার্জি হবে E = h নিউ। যে কোনো ফোটন কণা নিয়ে নে, এনার্জি কী হবে? E = h নিউ। এইচটা কি? এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, মনে থাকবে তো? এই ইকুয়েশনটাকে নিয়ে কিন্তু ওভারঅল চলবে আমাদের কাজ। তাহলে দেখ, এখানে তুই নতুন একটা কিছু জানতে পারলি যে এইচ, যাকে আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলছি, এই এইচ নিয়ে কখনো কখনো তোকে একক জানতে চাইতে পারে, কখনো তোর মাত্রাও মানে জানতে চাইতে পারে। কীভাবে বলবো? দেখ, এইচ = তুই দেখতে পাচ্ছিস E/নিউ। এবার রাইট হ্যান্ড সাইডে যে রাশিগুলো আছে তাদের সম্পর্কে তোর জানা আছে, ই মানে তুই জানিস, নিউ মানে জানিস, তাহলে একক মাত্রা সহজেই বের করা যাবে। যদি আমি এককের কথা বলি, এইচের একক, তাহলে দেখ এইখানে জুল, তাই তো রে, এনার্জির একক কি? জুল। আর নিচে নিউ আছে, কম্পাঙ্ক, মানে সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্স যদি ওপরে চলে যায় তাহলে সেকেন্ড হয়ে যাবে, জুল ইন্টু সেকেন্ড। বোঝা গেল? তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবকের একক যদি জানতে চাই, জুল ইন্টু সেকেন্ড, বা তুই এরকমও বলতে পারিস আর্গ ইন্টু সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে। যদি মাত্রা জানতে চাই রে, তাহলে এখান থেকেই বলবো আবার কার্যের মাত্রা mL²t-2, আর নিচে টি ইনভার্স, কম্পাঙ্ক তো 1/টাইম, তো টি ইনভার্স কী দাঁড়াবে? এটা mL²t⁻⁻1। বোঝা গেছে? এরকমভাবে এই প্ল্যাঙ্কের ধ্রুবকের যে মাত্রাটা জেনে গেলি, এর সঙ্গে তুলনা করে তোকে অপশন দিয়ে দিতে পারে নিচের কোনটি প্ল্যাঙ্কের ধ্রুবকের সমমাত্রিক, মানে কোন রাশিটার মাত্রা প্ল্যাঙ্কের মাত্রার সঙ্গে, প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রার সঙ্গে সমান। বুঝতে পেরেছিস এইটুকু? তো এরকম ধরনের কোশ্চেন হতে পারে এখান থেকে একটা। এই ছিল ফার্স্ট পয়েন্ট, ফোটনের ধর্ম নিয়ে। সেকেন্ড পয়েন্ট আছে, দেখ, ফোটনের শক্তি আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে। অবভিয়াসলি দেখ, এখানে আলোর কম্পাঙ্কের উপর ডিপেন্ড করছে। নিউ যেভাবে চেঞ্জ হবে সেই অনুযায়ী ওর এনার্জিটাও চেঞ্জ হবে। আলোর তীব্রতার উপর নির্ভর করে না। আলোর তীব্রতা মানে কি রে? মানে আমি তোদেরকে নর্মালি বুঝতে বলি ব্রাইটনেস, ব্রাইটনেস বলে খুব ভালো বুঝিয়ে যাবে, তাই না? তীব্রতা বলতে ব্রাইটনেস। ব্রাইটনেস যত বাড়াবো তাতে যে ফোটনের এনার্জি বেড়ে যাবে তা নয় কিন্তু। ঠিক আছে, ব্রাইটনেস যত বাড়াবো তাতে করে কী হবে? ফোটনের সংখ্যা বৃদ্ধি পাবে। মনে করি এই লাইটটা যে জ্বলছে, এখান থেকে ফোটন আসছে, তাই তো? সেই ফোটনের ধরুন আমরা দেখতে পাচ্ছি। এবার আমি যদি এর ব্রাইটনেস বাড়িয়ে দিই, তার মানে এই না যে ফোটনের এনার্জি বাড়িয়ে দিলাম, এখানে আমি ফোটনের সংখ্যা বাড়িয়ে দিলাম। 1 সেকেন্ডে অনেক বেশি পরিমাণে ফোটন চলে আসছে আমার চোখে, সেই কারণে ব্রাইটনেস বা তীব্রতাটা বেড়ে গেল। তাহলে যদি আমি তীব্রতা বাড়িয়ে দিই তাহলে কিন্তু তার এনার্জি বৃদ্ধি পায় না। কি বৃদ্ধি পায়? সংখ্যাটা বৃদ্ধি পেয়ে যায়। মনে থাকবে এইটুকু? আচ্ছা, 3 নাম্বার দেখ, বলেছিলাম আমি ফোটনের স্থির ভর 0, রেস্ট মাস 0। ঠিক আছে, তাহলে আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী E = যে mc² সমীকরণটা আমরা জানি, E = আমরা জানি mc²। এই সমীকরণটা যদি m মাসের কোনো পার্টিকেল হয়, এখানে mটা হচ্ছে কাইনেটিক মাস, মানে হচ্ছে গতীয় ভর, গতিশীল থাকার দরুন তার যে ভরটা হয়েছে। আর m0 যেটা আমি আগে লিখেছিলাম সেটা লিখেছিলাম রেস্ট মাস। ঠিক আছে, তো গতীয় ভর যদি m হয় মানে গতিশীল থাকার দরুন, তাহলে এনার্জিটা কী হবে? E = mc²। আবার আমি প্ল্যাঙ্কের থিওরিতে বললাম যে একটা ফোটনের শক্তি হবে h নিউ, তো অ্যাকচুয়ালি দুটো সমান হওয়ার কথা। এবার এই দুটোকে যদি তুই কম্পেয়ার করে দিস তাহলে এখান থেকে তুই m পেয়ে যাচ্ছিস। দেখ, m = পাওয়া যাচ্ছে কি h নিউ/c²। বা তুই যদি এরকম লিখিস m × c, তাহলে কী পাবি? দেখ, h নিউ/c পাবি না? এটা m × c = h নিউ/c। এই যে m × cটা আমি লিখলাম, খেয়াল করে দেখ আমি কি লিখেছি, ভর বেগ। মানে কি রে? ভরবেগ, তাই তো? মোমেন্টাম, ভরবেগ। ভরবেগটা কি দাঁড়ালো? h নিউ/c। বোঝা গেছে? তো এইরকমভাবে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে আমরা এটা বের করে নিতে পারছি যে মোমেন্টাম বেরাচ্ছে, একটা ফোটনের ক্ষেত্রে মোমেন্টাম বেরাচ্ছে p = h নিউ/c। আবার c = তোরা জানিস n ল্যামডা, তরঙ্গ ধর্মের ক্ষেত্রে পড়েছিস না? c = n ল্যামডা। n মানে কি? কম্পাঙ্ক। তো আমি তো এখানে নিউ দিয়ে প্রকাশ করেছি, তাহলে আমি লিখব h নিউ, c এর জায়গায় লিখব নিউ ল্যামডা। n ল্যামডা না লিখে কি লিখব? নিউ ল্যামডা। আলটিমেট নিউ নিউ কেটে গেল, তাহলে কি পাওয়া যাচ্ছে? দেখ,
পি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে এইচ বাই ল্যামডা। খেয়াল করবি, পি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে এইচ বাই ল্যামডা। দেখ ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মানে তরঙ্গের সাথে রিলেটেড ল্যামডা, আর পি ভরবেগ এটা কণার সাথে রিলেটেড। বুঝতে পারছি একটা সম্পর্ক তৈরি হয়ে গেল কণার সাথে তরঙ্গের, মানে কণা আর তরঙ্গ আলাদা কিছুই না, একটা ওই বলে না একই শিক্ষার দুটো আলাদা দিক। আমি কিভাবে দেখতে পাচ্ছি সেটা আমার উপর ডিপেন্ড করছে, বোঝা গেল? আমি তোকে পার্টিকেল হিসেবে দেখতে পাচ্ছি, অন্য কেউ যদি থাকে কোনো এলিয়েনকে নিয়ে আসলাম, সে পার্টিকেল হিসেবে তোকে নাও দেখতে পারে, সে তোকে একটা ওয়েভ হিসেবেও দেখতে পারে, ওর রেঞ্জ আলাদা। তো সেই জিনিসটা এখানে তৈরি করে দেখিয়ে দিয়েছে দেখ, যে ল্যামডা হচ্ছে তরঙ্গের সাথে রিলেটেড আর মোমেন্টাম হচ্ছে কণার সাথে রিলেটেড। তাহলে কণা যদি কোনো একটা কণা মুভমেন্টে থাকার জন্য যদি তরঙ্গ তৈরি করে, তাহলে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে সেটা তুই এই ইকুয়েশন থেকে পেয়ে যাবি। এটাই পরবর্তীকালে ডি ব্রগলি প্রকল্প হয়ে যাবে। ডি ব্রগলি একজন সায়েন্টিস্ট, পরে আসবো সেগুলোতে। তাহলে আপাতত তুই এইটুকু মুখস্থ রাখলি যে পি ইকুয়াল টু হচ্ছে এইচ বাই ল্যামডা, পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা তোদেরকে মুখস্থ রাখতে হবে। ভ্যালুটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড। আমি এসআই পদ্ধতিতে বললাম, জুল ইন্টু সেকেন্ড, ঠিক আছে? 6.626 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড। এটাকেই যদি তোকে আর্গে নিয়ে যেতে হয়, দেখ সেকেন্ড তো সেকেন্ডই থাকবে, জুলকে শুধু আর্গ বানাবি, 1 জুল মানে কত আর্গ রে? ব্যাস এখানে 10⁻7 করে দে, তাহলে চলে আসবে। তাহলে এটাকে তুই করবি 6.626 ইন্টু 10⁻⁻ কত হবে 27 আর্গ ইন্টু সেকেন্ড। পার করে দিস না আমার কোনো মতেই, গুণ হবে ইউনিটগুলো। তুই এসআই পদ্ধতি মনে রাখবি, সিজিএস পদ্ধতি নিজে বের করে নিতে পারবি, কোনো অসুবিধা নেই। 6.626 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড। এবার এই জায়গাটাই দেখবি 6.626 আছে, তো কোনো বইয়ে 6.6 লিখে ছেড়ে দিবে, কোনো বইয়ে 6.3 লিখে দিবে, কোনো বইয়ে 6.62 লেখা থাকবে। তো এটা ডিপেন্ড করবে তুই যে ক্যালকুলেশনটা করছিস সেখানে ডেটা কেমন দেওয়া আছে, সেই ডেটা যেমন থাকবে সেই অনুযায়ী আমি দেখবো যে কোনটা বসাতে গেলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। তুই এটাই মনে রাখা আপাতত, 3টে ডিজিট পর্যন্ত বলে দিলাম, কোনো অসুবিধা হবে না। লাইট ভেলোসিটি কত রে? 3 ইন্টু 10⁻10 না 8 দুটোই হয়, কিন্তু 8 দিতে গেলে মিটার পার সেকেন্ড, তাই তো? আর 10 দিতে গেলে সেন্টিমিটার পার সেকেন্ড। দেখ এবার যেটা বের করব সেটা হচ্ছে একটা ফোটনের শক্তি বের করব ল্যামডার ফর্মে। দেখ আচ্ছা, ই ইকুয়াল টু আমরা কি পড়েছিলাম? এইচ নিউ পড়েছিলাম, ই ইকুয়াল টু এইচ নিউ পড়েছিলাম। নিউ এর জায়গাতে সি বাই ল্যামডা লিখতে পারতাম, সি ইকুয়াল টু নিউ ল্যামডা। তো সি এর নিউ এর জায়গাতে সি বাই ল্যামডা লিখতে পারি। এই যে রাশিমালাটা দাঁড়ালো, এখান থেকে খেয়াল করবি ই অজানা রাশি, ইটা ধর শক্তি আমাকে বের করতে হবে, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা আমাকে বের করতে হবে। এইচ কিন্তু একটা কনস্ট্যান্ট, এর ভ্যালু জানা আছে আমার, আর সি এটাও একটা কনস্ট্যান্ট, এর ভ্যালু কিন্তু জানা আছে, তাই না? তাহলে এদের ভ্যালুকে বসিয়ে কী বেরোচ্ছে একটু দেখে নিই, একটা সুন্দর ফর্ম তৈরি করে রাখবো। ই ইকুয়াল টু 6.626 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻8 ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক আছে? দেখ আমি এটা কি করেছি, পুরোপুরি এসআই পদ্ধতিতে করেছি। তার মানে ইটা আছে জুল এককে আর ল্যামডাটা আছে মিটার এককে। ঠিক আছে, ইটা আছে জুল এককে, ল্যামডাটা আছে মিটার এককে। মেইনলি আমরা এই চ্যাপ্টারে কি করব, যে এনার্জিটা আছে সেটাকে ইলেকট্রন ভোল্ট এককে মেজার করব। কারণ যে এনার্জিগুলো আসবে সেই এনার্জিগুলোর মান খুব কম আসবে, আর কম পরিমাপ করার জন্য আমাদের ইলেকট্রন ভোল্ট দরকার। ইলেকট্রন ভোল্ট হচ্ছে একটা ছোটো ইউনিট। তাহলে ইলেকট্রন ভোল্টের যদি প্রয়োজন পড়ে, আমি এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে দিই। আর তরঙ্গ দৈর্ঘ্য তো নর্মালি অ্যাংস্ট্রমে থাকে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে অ্যাংস্ট্রমে কনভার্ট করে দিই। তো আমি যদি এরকম কনভার্সন করে দিই, ইলেকট্রিক ফিল্ড জুলে আছে, এটাকে যদি ইলেকট্রিক কী বলে ভুলে গেলাম, ইলেকট্রন ভোল্টে যদি নিয়ে যাই, তাহলে ইলেকট্রন ভোল্টে বের করতে চাইছি। এদিকে ভ্যালু কিছু একটা থাকবে, ল্যামডাকে অ্যাংস্ট্রম এককে মেজার করতে চাইছি, তাহলে কিছু একটা চেঞ্জ করব। চেঞ্জ করার পর যখন ভ্যালুগুলো বসাবো, এই জায়গাটায় বসিয়ে দেখবি এটা আসবে 12,422। ঠিক আছে, দশমিক দিয়ে আরও কিছু থাকবে, তো মোটামুটি এরকম একটা ভ্যালু আসবে 12,422। ই ইকুয়াল টু এটা, এই যে ভ্যালুটা এটা তোকে মুখস্থ রাখতে হবে। এখান থেকে তুই ডিরেক্ট এই ক্যালকুলেশন ছাড়া, এই মনে রাখতে হবে, এই কারণে কম্পিটিটিভ লেভেলে কি ক্যালকুলেশন করার সুযোগ পাবি না, ক্যালকুলেটার থাকে না, সেই জন্য এই ইকুয়েশনটা মনে রাখা জরুরি হয়ে যায়। তো এটা তোকে মনে রাখতে হবে, ই ইকুয়াল টু 12,422 বাই ল্যামডা, যেখানে ল্যামডাটা অ্যাংস্ট্রম এককে মেজার করবো আর শক্তিটাকে মেজার করবো কিসে, ইলেকট্রন ভোল্ট এককে। ক্লিয়ার? এবার এটাকে আরেকটু রাউন্ড অফ করা যায়,
ই ইকুয়াল টু 12,400/λ। 22টাকেও বাদ দিয়ে দিচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে। এবার কখন কখন কোনটা ইউজ করবে সেটা বুঝে নিতে হবে ক্যালকুলেশন দেখে, কোনটাতে আমার আনসার মিলছে সেইভাবে করতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি 12,422 পয়েন্ট সামথিং দিয়ে কিছু চলবে, বাট ওটাকে রাউন্ড আপ করে 12,400 ধরে নিয়েছে, খুব একটা বেশি পরিবর্তন হয় না। মনে থাকবে তো রে, যদি কোনো সময় ল্যামডা তোকে ন্যানোমিটার এককে দিয়ে দেয় তাহলে এখানে একটা শূন্য কম হবে, বুঝে নিবি। যদি ন্যানোমিটার, আমি ন্যানোমিটারে লিখে দিলাম, যদি ন্যানোমিটার হয় তাহলে এখানে একটা শূন্য কম হবে, আর অ্যাংস্ট্রম হতে গেলে উপরে দুটো শূন্যই থাকবে। মনে থাকবে সিম্পল নাম্বার একটা 12,400, ই ইকুয়াল টু 12,400/λ, ই ইকুয়াল টু 12,400/λ। ভুল যেন না হয়, মনে রাখতেই হবে এটাকে। তাহলে এইটুকু ছিল প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। ঠিক আছে, এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে আমরা শুধু এইটুকুই বুঝলাম যে লাইট হচ্ছে এক ধরনের কণার সমষ্টি, যে কণাটার নাম হচ্ছে ফোটন। ফোটন কোনো মানে আমাদের জানাশোনা কোনো পার্টিকেল নাই, এটা এমন এক ধরনের পার্টিকেল যেখানে কিছু পরিমাণ এনার্জি পুঞ্জীভূত আছে, কনসেন্ট্রেটেড আছে, সেটাকে আমরা পার্টিকেল হিসেবে ধরছি। ফোটনের রেস্ট মাস 0, মানে স্থির অবস্থায় থাকতে গেলে ওর কোনো ভর নেই, কিন্তু যখন গতিশীল হয়ে যাবে তখন তার গতীয় ভর পাওয়া যাবে। এবং সেখান থেকে আমরা রিলেশন দেখলাম যে ই ইকুয়াল টু hc/λ, সেটাকে যদি ক্যালকুলেট করি তাহলে পাওয়া যাবে 12,400/λ। ঠিক আছে, সবই মনে রাখবি, এটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে। আর একটা কী করেছিলাম আমরা, যে পি ইকুয়াল টু h/λ করেছিলাম, তাই তো, যে তরঙ্গ ধর্মের সঙ্গে কণা ধর্মের সম্পর্কটা কি, পি ইকুয়াল টু h/λ। ব্যাস এইটুকুই ছিল প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। এরপরে তোদের যেটা আছে পরের পেজে, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎ প্রভাব বা আলোক তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, জিনিসটা কি, ফটো ইলেকট্রিক এফেক্টটা কি, আগে সেটা বুঝি, তারপরে আমরা দেখবো আইনস্টাইন এটাকে কীভাবে ব্যাখ্যা করেছিল। এমন কঠিন কিছু ছিল না, যেভাবে ব্যাখ্যা করেছিল তোরাও খুব সুন্দরভাবে বুঝিয়ে যাবি দেখবি। পার্থক্যটা হচ্ছে তোরা রিলস নিয়ে পড়ে থাকবি, আর ওই বউ বাচ্চা ছেড়ে দিয়ে এগুলো নিয়ে পড়েছিল, হ্যাঁ, ওই জন্যই এগুলো আবিষ্কার করতে পেরেছিল। দেখ, ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া কী জিনিস? কোনো ধাতু বা মেটালের উপর যদি লাইট পড়ে, কোনো ধাতু বা মেটালের উপর যদি লাইট পড়ে, লাইটের মধ্যে কিছু পরিমাণ এনার্জি আছে, তো লাইট পার্টিকেলগুলো কিছু এনার্জি নিয়ে আসছে। যখন এই পার্টিকেলগুলো কিছু এনার্জি নিয়ে এসে এখানে পড়বে তখন কী হবে, এই যে সারফেসটা, মেটালের যে সারফেসটা, এই সারফেসে ফ্রি ইলেকট্রন আছে জানিস নিশ্চয়ই। ধাতু মানে কি, তার চারপাশে যে অ্যাটমগুলো আছে সেই অ্যাটমের বাইরের কক্ষে ফ্রি ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে যোজ্যতা কক্ষে, তাই না? এবার ফ্রি ইলেকট্রনগুলোকে যদি বাইরে থেকে একটু শক্তি দেওয়া যায় তাহলে ওগুলো কিন্তু ওরা বন্ড ভেঙে বাইরে চলে আসবে। কেমিস্ট্রিতে এটাই পড়েছিস তোরা। তো এই যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, যখন এই লাইট এনার্জি এসে এর উপরে পড়ছে, লাইট পার্টিকেল এসে, যদি এনার্জিটা সাফিসিয়েন্ট হয়, মানে যথেষ্ট পরিমাণে যদি হয়, তাহলে কী হবে, ওই পার্টিকেলগুলো এই সারফেসটাকে ছেড়ে বাইরে বেরিয়ে যাবে। বুঝতে পারছিস? মানে ফটো লাইট পড়ার ফলে এক ধরনের পার্টিকেল বাইরে বেরিয়ে যাচ্ছে। এই যে পার্টিকেলটা, এই পার্টিকেলটা হচ্ছে ইলেকট্রন বাইরে বেরিয়ে যাচ্ছে। এবারে এই ইলেকট্রনের ডাইরেকশনটাকে যদি আমি কনসেন্ট্রেটেড করে একটা সার্কিটের মধ্যে সীমাবদ্ধ করে দিতে পারি, তাহলে এক ধরনের কারেন্ট পেয়ে যাবো আমি এখানে, তাই তো? এটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক কারেন্ট, এবং এই প্রভাবটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক কী বলা হচ্ছে এফেক্ট। ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়া। ব্যাপারটা আরেকটু ভালো করে এক্সপ্লেন করি। ওরা কী করেছিল অ্যাকচুয়ালি, কীভাবে এক্সপেরিমেন্টটা করেছিল, একটা টিউব নিয়েছিল, যে টিউবটা 22 এরকম ধরনের একটা টিউব, কাচের টিউব, 22 একটা টিউব নিয়েছিল। ঠিক আছে, এইখানে একটা ধাতব মেটালকে রাখা হয়েছে, এই ছিদ্রের মধ্য দিয়ে লাইট আসছে, একটা ফিক্সড তরঙ্গদৈর্ঘ্যে লাইট এর উপরে ফেলা হচ্ছে। যখনই ফেলা হবে, যদি সাফিসিয়েন্ট এনার্জি নিয়ে আসে তাহলে ফ্রি ইলেকট্রনগুলো বাইরে বেরোতে থাকবে, ফ্রি ইলেকট্রনগুলো বাইরে বেরোচ্ছে, এদিকে চলে যাচ্ছে। এবার ফ্রি ইলেকট্রন তো যে কোনো দিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, যে কোনো দিকে যেতে পারে। আমি কি করবো, দেখ, এখানে একটা পজিটিভ প্লেট লাগিয়ে দেবো, একটা প্লেট লাগিয়ে তার প্রান্তে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে দেবো। ভালো করে শুনবি, এই প্রান্তে কী করলাম, আমি একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। এবার এই নেগেটিভ যে ইলেকট্রনগুলো বেরাচ্ছে, এই নেগেটিভ ইলেকট্রনগুলো পজিটিভের দিকে অ্যাট্রাকশন ফিল করবে, পজিটিভের দিকে যাবে, সব ইলেকট্রন গিয়ে এখানে ধাক্কা দেবে, দিয়ে একটা দেখ ক্লোজড সার্কিট তৈরি হয়ে যাচ্ছে। তার মানে লাইট ফেলার ফলে ইলেকট্রন বেরাচ্ছে, বেরিয়ে এর মধ্যে দিয়ে ক্লোজড একটা সার্কিট তৈরি করছে। তুই যদি এখানে গ্যালভানোমিটার বা অ্যামমিটার বসিয়ে দিস, তুই কারেন্টের ভ্যালু পেয়ে যাবে। তাহলে লাইট পড়ার ফলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, যখনই লাইট বন্ধ করে দিচ্ছে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না। লাইট কথার অর্থ ফটো থেকে আলো চলে আসে, আর ইলেকট্রন, সেই জন্য এই এফেক্টটার নাম দেওয়া হয়েছে ফটো ইলেকট্রিক এফেক্ট। বুঝতে পেরেছিস এবার ফটো ইলেকট্রিক এফেক্ট কি?
এবার এটাকে ব্যাখ্যা করবে যে এই ফটো ইলেকট্রিক এফেক্ট কেন হচ্ছে, ঠিক আছে। তো এটাকেই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির ফোটন কণা দিয়ে এটাকে ব্যাখ্যা করা হচ্ছিল। কে করেছিল? পণ্ডিত আইনস্টাইন, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটু বেসিক জিনিস কয়েকটা বলে দিই। যখন কোনো ধাতব মেটাল থেকে ইলেকট্রনগুলো বেরাচ্ছে, দেখ ইলেকট্রনগুলো বেরানোর আগে মনে কর এখানে একটা নিউক্লিয়াস আছে, তার চারপাশে ইলেকট্রনটা ঘুরছে। জাস্ট আমি একটু বড় করে দেখাচ্ছি, এখানে একটা ইলেকট্রন এসে চারপাশে ঘুরছে। এবার যখন এই ইলেকট্রনটাকে এসে লাইট এনার্জি বা ফোটন পার্টিকেল ধাক্কা দিল, তখন কী হবে বলতো, এই ফোটনের সম্পূর্ণ শক্তি ইলেকট্রনটা পেয়ে যাবে। মানে এখানে কনসেপ্টটাকে এরকমভাবে ধরা হয়েছে যে হয় ফোটনটা সম্পূর্ণ শক্তি একে দেবে, আর না হয় কোনো শক্তি দেবে না। এমন নয় যে এইচ নিউমের মধ্যে থেকে অর্ধেক শক্তি দিল, অর্ধেক শক্তি নিয়ে নিজে চলে গেল, এমনটা নয়। দিলে পুরো শক্তিটাই দেবে, আদারওয়াইজ দিবে না। এই কনক্লুশনটা ধরে নিয়ে পুরো এক্সপেরিমেন্টটা করেছে, মানে পুরো ব্যাখ্যাটা করেছে, ঠিক আছে। হতে পারে সব কিছুই। তো আমি ধরে নিলাম যে এই ইলেকট্রনটা একে পুরোপুরি এনার্জি দিয়ে দেবে। কত এনার্জি নিয়ে আসছিল আমি একটা বোঝানোর জন্য ধরে নিচ্ছি 5 জুল এনার্জি নিয়ে আসছিল, অনেক বেশি, 5 জুল এনার্জি নিয়ে আসছিল। এবার এই যে ইলেকট্রনটা সেই 5 জুল এনার্জিটা পেয়ে গেল, তাহলে ফোটনটা রেস্ট হয়ে গেল, ফোটনের কোনো ভূমিকা নেই। এবার যখনই এই এনার্জি পেয়ে যাবে, কী করবে, বন্ড ভেঙে বাইরে বেরিয়ে আসবে। যখন বাইরে বেরিয়ে আসবে, এখানে তো আরও অ্যাটম আছে, ওই অ্যাটমগুলোর সঙ্গে কলিশন হবে, তো ধাক্কা হবে, তো তাহলে সেখানে কিছু এনার্জি নষ্ট হয়ে যাবে। মনে কর 2 জুল এনার্জি ওখানেই নষ্ট হয়ে গেল বেরানোর আগেই, ওদের সাথে লড়াই করতে 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 2 জুল শেষ, বাকি থাকলো কত, 3 জুল। তাহলে এই যে বেরাবে সেটা 3 জুল এনার্জি নিয়ে বেরাবে, বোঝা গেল। এই যে 2 জুলটা ওর ভেতরে খরচ হয়ে গেল, এটার নাম হচ্ছে ওয়ার্ক ফাংশন। কী নাম এটার? ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। অপেক্ষক শুনে ওই ম্যাথমেটিক্সের অপেক্ষক ভাবিস না, এটা হচ্ছে একটা শক্তি, কার্য অপেক্ষক, ঠিক আছে। কার্য অপেক্ষক কি? কোনো একটা ধাতব মেটালকে ছেড়ে বাইরে বেরিয়ে আসতে মিনিমাম যে এনার্জির প্রয়োজন, তাকেই বলছি আমরা কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। এবার দেখ, যদি এই, তার মানে তুই বুঝতে পারছিস এই পার্টিকেলটাকে বেরিয়ে আসার জন্য মিনিমাম 2 জুল এখানে খরচ করতেই হবে, আদারওয়াইজ বেরোতে পারবে না। তাহলে এই যদি 5 জুল অ্যাপ্লাই না করে শুধুমাত্র 1 জুল অ্যাপ্লাই করতে বেরাতো, ওর বেরানোর জন্যই 2 জুল দরকার, তারপরে ওদিকে আবার যাবে, একটা কাইনেটিক এনার্জি পাবে, তাই না। তার মানে একে মিনিমাম 2 জুল অ্যাপ্লাই করতেই হবে যদি ফটো ইলেকট্রিক এফেক্ট দেখাতে হয়, বুঝতে পারলি কি না। 2 জুল অ্যাপ্লাই করার ফলে ওই 2 নিয়ে বাইরে বেরিয়ে যাবে, তারপরে তো আমি ওখানে নেগেটিভ পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করবো, ওরা ওকে টেনে নেবে, তাই তো রে। তার মানে এই ওয়ার্ক ফাংশনটা হচ্ছে সেই মিনিমাম এনার্জি, যে মিনিমাম এনার্জি না পেলে ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটবেই না, বোঝা গেছে। এখন তোদের মনে হতে পারে যে মেটাল তো অনেক চওড়া একটা জিনিস, একটা মোটা সোটা, এখান থেকে বেরাতে যতটা না এনার্জি লাগবে এখান থেকে বেরাতে বেশি এনার্জি লাগবে, তাহলে ওয়ার্ক ফাংশন ফিক্সড কী করে হলো? জাস্ট ধরে নেওয়া হয়েছে একটা অ্যাভারেজ মান, ঠিক আছে, একটা অ্যাভারেজ মান ধরে নেওয়া হয়েছে যে পুরোটার জন্য অ্যাভারেজ মান হচ্ছে 2 জি। অবশ্যই এখানে কম এনার্জি লাগবে, এখানে বেশি এনার্জি লাগবে, আমাদের এত ভাবনা চিন্তা করে এত জটিলতায় যাওয়ার কোনো দরকার নেই, বুঝে গেছিস তো এইটুকু। দেখ, আলোক তড়িৎ ক্রিয়াতে প্রথমেই কি বলেছে, উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হতে হবে। এই যে কথাটা বললাম, উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো, কেন? তরঙ্গদৈর্ঘ্যের সাথে এনার্জি রিলেটেড, E=hc/λ, ল্যামডার উপর এনার্জি ডিপেন্ড করছে। এবার এনার্জিকে যদি সাফিসিয়েন্ট হতে হয়, তার মানে তরঙ্গদৈর্ঘ্যকে একটা সাফিসিয়েন্ট মানের হতে হবে, সেই জন্য বলা হচ্ছে উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের পড়তে হবে। মনে কর লোহার উপরে লাল আলো ফেললাম, ফটো ইলেকট্রিক এফেক্ট হলো, লোহার উপরে লাল আলো ফেললাম, ফটো ইলেকট্রিক এফেক্ট হলো। তার মানে এই না যে কপারের উপরে লাল আলো ফেললেও ফটো ইলেকট্রিক এফেক্ট হতেই হবে, না হতে পারে, ওর ওয়ার্ক ফাংশন কম বেশি হতেই পারে, বুঝতে পারছিস। তাহলে এটা ডিপেন্ড করছে, মেটেরিয়ালের উপরও ডিপেন্ড করছে। কিছু ধাতুর নাম বলে দিয়েছে, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ক্ষার ধাতু। এরা দৃশ্যমান আলো যদি পড়ে তবেই ফটো ইলেকট্রিক এফেক্ট দেখায়। তারপরে এক্স রশ্মি বা গামা রশ্মির প্রভাবে সব ধাতব পদার্থ থেকেই ফটো ইলেকট্রন নির্গত হয়, ঠিক আছে, ফটো ইলেকট্রিক এফেক্ট। এবার আলোক তড়িৎ পরীক্ষা, তার যে ছবিটা আমি তোদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই ছবিটাতে একটু দেখ, আমি যদি এখানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, খেয়াল রাখবি, আমি যদি এখানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে ইলেকট্রনগুলো পজিটিভের দিকে যেতে চাই, তাই না। যখন ইলেকট্রন এখান থেকে বেরাচ্ছে, কিছু একটা কাইনেটিক এনার্জি নিয়ে বেরাচ্ছে, স্পিডে যেতে চাইছে, তাই না। এবার ধর আমি এখানে পজিটিভ না দিয়ে আমি কি করলাম, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা শুরু করলাম, প্রথমে -1 অ্যাপ্লাই করলাম, তাহলে কি করবে, এই ইলেকট্রনগুলোকে রিপেল করবে, বলবে আসিস না আমার দিকে, দূরে থাক, আমি নিজেই এমনিতে নেগেটিভিটিতে ভর্তি হয়ে আছি, তুই আবার এসে আমার বাড়াস না, তাহলে নেগেটিভ যেতে দেবে না ওদিকে, বুঝতে পারলি। আচ্ছা, তার মধ্যেও ধরে নে এই নেগেটিভটা ধর যেতে পারলো না, এর এনার্জি কম, কিন্তু এনার্জি এতটা বেশি, তুই বাধা দিবি আমি যাবোই তোর কাছে, এতটাই কাইনেটিক এনার্জি আছে ওর কাছে, ঠিক আছে। আমি কি করলাম, -2 করে দিলাম, তাহলে এও যেতে পারছে না, কিন্তু এই চলে যাবে, এর এনার্জি আরও বেশি আছে। আমি কি করলাম, -3 করে দিলাম, এও আটকে গেল, এবার কেউই যেতে পারছে না, যতগুলো ইলেকট্রন ছিল সবাই থেমে গেল। কত ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে? -3 ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে।
এই যে ভোল্টেজটা আমি ঋণাত্মক বিভবটা অ্যাপ্লাই করলাম, যার দরুন ফটো ইলেকট্রিক এফেক্ট বন্ধ হয়ে গেল। ফটো ইলেকট্রিক এফেক্ট মানে কি, কারেন্ট আর পাওয়া যাচ্ছে না। সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন যে ইলেকট্রনটা ছিল সেটাকেও আমি বাধা দিয়ে দিয়েছি, বুঝতে পারছিস? তো সেই ভোল্টেজটার নাম হচ্ছে নিবৃত্তি বিভব। কি নাম এটার? নিবৃত্তি বিভব। বাংলাগুলো খুব কঠিন না রে। এটার নাম হচ্ছে নিবৃত্তি বিভব। আমি ইংরেজিটা ভুলে গেলাম। থ্রেশহোল্ড ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজ। বুঝতে পারলি? নিবৃত্তি বিভব হচ্ছে একটা ঋণাত্মক বিভব। কেন ঋণাত্মক হতে হচ্ছে? নিবৃত্তি কথা অর্থ থামিয়ে দেওয়া, থ্রেশহোল্ড থামিয়ে দেওয়া। কত ভোল্টেজে থামিয়ে দেবে? অবশ্যই ঋণাত্মক ভোল্টেজে থামিয়ে দিবে। এবার দেখ, এই যে ভোল্টেজটা আর এখানকার যে ইলেকট্রনগুলো যাচ্ছিলো তাদের কাইনেটিক এনার্জির মধ্যে আমি একটা রিলেশন তৈরি করতে পারি এই কনসেপ্ট থেকে। তোদের মধ্যে এখনো আসেনি? দেখ এখনই চলে আসবে। মনে কর সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন এটাই ছিল, ম্যাক্সিমাম ছিল এটাই, এই ইলেকট্রনটা একদম সারফেস থেকে এসেছে, সব থেকে বেশি এনার্জি নিয়ে চলে এসেছে, আর বাকিগুলো সারফেসের ভেতর থেকে এসেছে, তাহলে কম এনার্জি নিয়ে আসবে। তো আমি ধরে নিচ্ছি এর যে কাইনেটিক এনার্জিটা সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখানে আমি ভি ম্যাক্স বলে দিচ্ছি ম্যাক্সিমাম বোঝানোর জন্য। সর্বোচ্চ গতিশক্তি কত? হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এখানে যে পার্টিকেলগুলো আছে মানে ইলেকট্রনগুলো আছে তাদের গতিশক্তি 0 থেকে শুরু করে যে কোনো মানের হতে পারে, ঠিক আছে? কেউ হয়তো 0ই আছে, কেউ 1 আছে, কেউ 2 আছে, এবং লাস্ট ম্যাক্সিমাম আমি ধরে নিচ্ছি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এই যে কাইনেটিক এনার্জিটা, এই কাইনেটিক এনার্জিটাকে কে থামিয়ে দিল রে? আমার পোটেনশিয়ালটা, থ্রেশহোল্ড ভোল্টেজটা থামিয়ে দিল, তাই তো? এই যে থ্রেশহোল্ড ভোল্টেজ, আমি যদি এটাকে ভি নট বলে দিই, এটাকে আমি বলে দিচ্ছি ভি নট। থ্রেশহোল্ড ভোল্টেজ কত? ভি নট, যেটা আমি এখানে 3 ভোল্ট বলেছিলাম তোদেরকে, কম বেশি। তো ভি নট ধরে নিচ্ছি। এই ভি নটটা কী করেছে? একটা ই চার্জের যে ইলেকট্রন তাকে থামিয়ে দিয়েছে। তার মানে কতটা তড়িৎ শক্তি খরচ করলো? ই ইন্টু ভি জিরো। মনে পড়ছে? ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি। যদি কিউ আধান ভি ভোল্টেজের মধ্যে দিয়ে যায় কতটা ওয়ার্কডান হবে? কিউ ইন্টু ভি। তাহলে ওয়ার্কডান কতটা হয়েছে ইলেকট্রনের দ্বারা? ই ইন্টু ভি জিরো। এই ওয়ার্কডানটাই তো এই কাইনেটিক এনার্জিকে প্রশমিত করেছে, তাই না? তার মানে এরা দুজন সমান। বুঝতে পেরেছিস? তাহলে নিবৃত্তি বিভবের সাথে দেখ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির একটা রিলেশন তৈরি হয়ে গেল। বোঝা গেছে রে? হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু ই ভি জিরো। হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু ই ভি জিরো। খুব কাজে লাগবে এই সব জিনিসগুলো। পরে গ্রাফ আছে, এখনই আছে, পরে নাই, এখনই গ্রাফ আছে। এই গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এসএকিউ দিয়ে যায় গ্রাফগুলোকে ইউজ করে। সুতরাং গ্রাফের ক্যারেক্টারিস্টিক আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এবার চলাই চলাই, শুধু নড়িয়ে দিস না, যা যা। আচ্ছা দেখ তাহলে এবার কী কী করলাম। নিবৃত্তি বিভবটা বললাম, কার্য অপেক্ষকটা বললাম, তাই তো? সূচনা কম্পাঙ্কটা বলা হয়নি, প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক। প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্কটা কি? প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্কটা কি? দেখ, এনার্জি ই ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ, তাই তো রে? তারপরে নিউ এর উপর ডিপেন্ড করছে। নিউ বাড়াবো এনার্জি বাড়বে, নিউ কমাবো এনার্জি কমবে। ইজি বোঝা যাচ্ছে এটা? তো দেখ, আমি যে এখানে লাইটটা ফেলবো, আমি বলেছিলাম না একটা সাফিসিয়েন্ট এনার্জির লাইট পড়তে হবে, পড়তে হবে তো? তার মানে পুরো জিনিসটা কার উপর ডিপেন্ড করছে? এইচ তো বেচারা কনস্ট্যান্ট, ওর একটা ফিক্সড নাম্বার আছে। কার উপর ডিপেন্ড করছে? নিউ এর উপর ডিপেন্ড করছে। মানে একটা সাফিসিয়েন্ট নিউ ফেলতে হবে, নিউ কম্পাঙ্কের লাইট ফেলতে হবে। যদি ওর থেকে কম কম্পাঙ্কের লাইট ফেলি তাহলে এনার্জি সেভাবে পাবে না, ফটো ইলেকট্রিক এফেক্ট হবে না। তো ন্যূনতম যে কম্পাঙ্কের আলো ফেললে ফটো ইলেকট্রিক এফেক্ট হবে সেই কম্পাঙ্কটাকে বলা হচ্ছে সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক। বুঝতে পেরেছিস? ন্যূনতম যে কম্পাঙ্কের আলো ফেললে পুরো ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটনাটা দেখা যাবে তাকেই বলা হচ্ছে সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক। এবার তুই এটাকে, আমি নিউ নট দিয়ে দিলাম, এটাকে তুই আবার এরকমও লিখতে পারিস, সি বাই ল্যামডা, ল্যামডা নটও লিখতে পারিস। সিও কনস্ট্যান্ট, এইচও কনস্ট্যান্ট, মানে ডিপেন্ড করছে কার উপর? তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তাহলে এখানে এই ল্যামডা নটটাকে বলা হবে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বা প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যের লাইট পড়তে গেলে ফটো ইলেকট্রিক এফেক্টটা হবে। বোঝা গেল? এবার দেখ এখানে এই এক্সপেরিমেন্টটাকে দেখ, এই জায়গাটা কী বলেছিলাম? প্রথমে 5 জুল ফেলেছিলাম, তার মধ্যে 2 জুল খরচ হয়ে গেল, 3 জুল নিয়ে বেরিয়ে গেছিলো, এবং 2 জুলটাকে কী বলেছিলাম আমি? ওয়ার্ক ফাংশন। তাহলে ওকে যদি ফটো ইলেকট্রিক এফেক্ট দেখাতে হয় তাহলে মিনিমাম ওয়ার্ক ফাংশনের সমান এনার্জি নিয়ে ওকে পড়তে হবে। তার মানে এই 2 জুলটা কী ছিল? ওয়ার্ক ফাংশন ছিল W0, তাই তো? এবার দেখ, তুই আবার এখানে পড়লি যে মিনিমাম এইচ নিউ নট শক্তি নিয়ে ওকে পড়তে হবে, তবেই ফটো ইলেকট্রিক এফেক্ট হবে। তার মানে এটা আর এটা একই জিনিস। W0 মানেই হচ্ছে এইচ নিউ নট। বল বুঝতে পারলি কিনা? মিনিমাম নিউ নট কম্পাঙ্কের আলো এসে পড়তে হবে, মিনিমাম W0 এনার্জি এসে পড়তে হবে। তাহলে রিলেশন কি এদের মধ্যে? এনার্জি ইকুয়াল টু এইচ ইন্টু নিউ। বোঝা গেছে?
তাহলে এখান থেকে তুই ওয়ার্ক ফাংশনের একটা সমীকরণ পেয়ে গেলি, কাজে লাগবে খুব। এই একটা সমীকরণ ডাব্লিউ নট ইকুয়াল টু এইচ নিউ নট, এই একটা সমীকরণ হাফ এম বি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু ইভি নট। বোঝা গেছে রে? এই সমীকরণগুলো দিয়ে আমরা গ্রাফের এখন এক্সপ্লেনেশন করব। গ্রাফগুলোকে একটুখানি দেখে নে, আঁকাটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্রথম দিকে সবই একই দিবি তোরা, দেখতে যেমন আছে। মিটিয়ে দিলাম। এটা কিছু লিখছিস নাকি? চ্যাপ্টারটাতে থিওরি খুব কম, শুধু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বুঝতে হবে, বোঝার উপর ডিপেন্ড করেই সব প্রবলেম। আচ্ছা দেখ, এবার দুটো গ্রাফ আঁকা আছে। এই গ্রাফগুলো হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্টের গ্রাফ, মানে এদিকে আমি ভোল্টেজ নিয়েছি আর এই দিকে নিয়েছি কারেন্ট, ঠিক আছে? এটা পজিটিভ ডাইরেকশন আর এটা ভোল্টেজের নেগেটিভ ডাইরেকশন। দেখানোর দরকার নেই, তোরা বুঝিস এটা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, তাই তো? করে নে, একটু আদর করে নে ভালো করে। দেখ এবার এখানে যদি গ্রাফ প্লট করা হয়, প্রথমত এই ছবিটা সাদা রেখে দিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে ইলেকট্রনগুলো বেরাচ্ছিল, তাই তো রে? আর লাইট এসে এইভাবে এখানে পড়েছিল। আমি যদি এখানে পজিটিভ ভোল্টেজ দিয়ে যে পজিটিভ প্রান্তের সঙ্গে যদি যুক্ত করি, তবেই তো ইলেকট্রন যাবে আর কারেন্ট ফ্লো করতে শুরু করবে। বুঝতে পেরেছিস? যখন আমি ভোল্টেজ অ্যাপ্লাই করবো না, খেয়াল রাখ, আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম না, এই জায়গাটায় জিরো ভোল্টেজ দিলাম, ভালো করে বুঝবি, তাহলে ইলেকট্রন বেরাবে তো সব দিকে, এদিকেও ইলেকট্রন যাবে, এদিকেও ইলেকট্রন যাবে, কিন্তু কিছু কিছু ইলেকট্রন তো এই প্লেটে গিয়ে ধাক্কা দেবেই, ভোল্টেজ অ্যাপ্লাই না করা সত্ত্বেও কিছু কিছু ইলেকট্রন গিয়ে এই প্লেটে ধাক্কা দেবে, তখন কী হবে? এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তাই না? তার মানে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করছি না, জিরো ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তবুও কারেন্ট কিছু একটা পেয়ে যাচ্ছি, কিছু একটা ভ্যালু আমি কারেন্টে পেয়ে যাচ্ছি। ফার্দার আমি যদি ভোল্টেজটাকে ইনক্রিজ করি, এখানে যদি পজিটিভ 1 দিই, তাহলে যে ইলেকট্রনগুলো এদিকে গেল তার মধ্যে কিছু কিছু এদিকে ঢুকে যাবে অ্যাট্রাকশনের জন্য, তাই না? তখন কী হবে? কারেন্টের পরিমাণটা একটু বেড়ে যাবে। আরও ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্টের পরিমাণ আরও বাড়বে, এবং একটা সময় আসবে যে তুই ভোল্টেজকে যতই বাড়িয়ে দে না কেন, কারেন্টের পরিমাণ আর বাড়বে না, সব ফিক্সড হয়ে যাবে। এটা এক্সপ্লেন করতে পারবি তোরা কেউ, কেন কারেন্টের পরিমাণটা ফিক্সড হয়ে যাবে? ভোল্টেজ যতই বাড়াবো কারেন্টের পরিমাণ আর বাড়বে না, ফিক্সড হয়ে যাবে। রিজনটা হচ্ছে এইটা, মনে কর এখান থেকে ইলেকট্রন বেরাচ্ছিল 10টা, কটা বেরাচ্ছিল? ভোল্টেজ না অ্যাপ্লাই করার জন্য 2টা ইলেকট্রন গিয়ে ধাক্কা দিচ্ছিল। 1 ভোল্টেজ দিলাম, 3টা ইলেকট্রন গিয়ে ধাক্কা দিল। 5 ভোল্টেজ দিলাম, 5টা ইলেকট্রন গিয়ে ধাক্কা দিল, ঠিক আছে? 10 ভোল্টেজ দিয়ে দিলাম, 10টা ইলেকট্রন গিয়ে ধাক্কা দিল। আমি যদি এখন 20 ভোল্টেজও দিয়ে দিই, আর কোথা থেকে ইলেকট্রন নিয়ে আসবে? আর আছে ইলেকট্রন, 10টা ইলেকট্রনকে টেনে নিয়েছে। এবার আমি ভোল্টেজ যতই বাড়ে না কেন, সব ইলেকট্রন ওদিকেই যাচ্ছে এবং পরিমাণটা সেম আছে, তাহলে ইলেকট্রনের সংখ্যা সেম হয়ে গেল। আর আই ইকুয়াল টু তোরা জানিস কিউ বাই টি, কিউবের পরিমাণ সেম, আয়ের পরিমাণ সেম, তারপরে কারেন্ট আর বাড়ছে না। ক্লিয়ার হয়েছে? মিলছে কিনা গ্রাফের সাথে? আচ্ছা, এটা তো জিরো থেকে শুরু করে পজিটিভে গেলাম, এবার নেগেটিভে গেলে কী হবে? নেগেটিভের কনসেপ্ট তোরা জানিস, যে জিরোর বদলে যদি আমি এখানে ফার্স্ট নেগেটিভ দিয়ে দিই, -1 দিয়ে দিলাম বোঝানোর সুবিধার্থে, তাহলে কী হবে? একটা ইলেকট্রন হয়তো যেতে পারলো না, তার মানে কারেন্টের পরিমাণ একটু কমে গেল, তাই তো রে? আরেকটু নেগেটিভ ভোল্টেজ বাড়িয়ে দিলাম, আরও কয়েকটা ইলেকট্রন যেতে পারলো না, আরেকটু কমে গেল। এইভাবে বাড়াতে বাড়াতে এমন একটা ভোল্টেজ পাবো যে ভোল্টেজ আর কোনো ইলেকট্রনিক গিয়ে ওর উপরে আঘাত করবে না, তাকে তো বলবো আমরা নিবৃত্তি বিভব। তো গ্রাফটা এরকমভাবে, এটা এক্সপেরিমেন্টাল গ্রাফ, গ্রাফটা এরকমভাবে এইভাবে এসে ধরে গেলে টাচ করে গেল, ঠিক আছে? এই বিভবটাকে বলা হচ্ছে ভি নট। কী বলা হচ্ছে এটাকে? ভি নট। ক্লিয়ার হয়েছে কিনা বলা এতটুকু? অসুবিধা নেই। আচ্ছা, এবার এখানে মনে কর এই যে লাইটটা আমি ফেলেছিলাম, সেই লাইটটার তীব্রতা হচ্ছে I1, ইন্টেন্সিটি হচ্ছে I1। তীব্রতা যখন আমি বললাম, তার মানে হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো ফোটন এসে ওর উপরে পড়ছে, ঠিক আছে? 1 সেকেন্ডে ফোটন এসে পড়ছে কত? I1 সংখ্যক, সুতরাং ওর তীব্রতা হচ্ছে I1। এবার যদি আমি এখানে তীব্রতা I2 তীব্রতা লাইটকে ফেলে দিই, মানে ফ্রিকোয়েন্সি সেম রেখেছি, লাল কালারই রেখেছি, কিন্তু লাল কালারের ব্রাইটনেস আমি কম বেশি করছি, তীব্রতাকে কম বেশি করছি। তো প্রথম দিকে I1 ছিল মনে কর কম তীব্রতা, পরে আমি কি করলাম? I2 তীব্রতার ফেললাম, I2 তীব্রতা করলাম মানে তীব্রতা বাড়িয়ে দিলাম, তার মানে হচ্ছে 1 সেকেন্ডে আপতিত ফোটনের সংখ্যা বৃদ্ধি পেয়ে গেল, তাই তো? এটাই তো বলেছিলাম। তাহলে এখন ফোটন বেশি পরিমাণে এসে আঘাত করছে, অনেক বেশি ফোটন চলে আসছে। এবার যত বেশি ফোটন আসবে তত বেশি ইলেকট্রন বেরাবে, যত বেশি ইলেকট্রন বেরাবে তত বেশি কারেন্ট পাবো। তার মানে এখন জিরোতে কারেন্টের পরিমাণটা একটু বেশি হবে, বুঝতে পারলি? একটু বেশি হবে, এবং এটা এরকমভাবে বাড়তে থাকবে, এটার মতো গ্রাফ ফলো করবে, এইদিকেও সেম এটার মতো করে কমতে থাকবে। এবার তোদের মনে হবে যে এটা এখান থেকে গিয়ে এইভাবে এখানে টাচ করবে, অ্যাকচুয়ালি তা হবে না। এই জায়গাটা কী হবে একটুখানি বলি।
আমি কি করেছি, তীব্রতা বাড়িয়েছি, আমি এনার্জি বাড়িয়েছি, এনার্জি বাড়াইনি। তাহলে আমি তীব্রতা এখানে পার্টিকেলের যতই বাড়াই না কেন, ফোটনের তীব্রতা যতই বাড়াই না কেন, ম্যাক্সিমাম এনার্জি তো ফিক্সডই আছে। তাহলে এখান থেকে যে কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে যে ইলেকট্রনটা বেরাবে, তার তো আর মান বাড়ছে না, ওটা ফিক্সডই আছে। এইটুকু বুঝলি কিনা বল? আমি তীব্রতা বাড়িয়েছি, এনার্জি বাড়াইনি, তার মানে ম্যাক্সিমাম এনার্জি নিয়ে যে ইলেকট্রনটা যাচ্ছিলো সে এখনও ওই পরিমাণ এনার্জি নিয়েই বেরাচ্ছে। তাহলে ওকে থামানোর জন্য আমাকে ওই 10 ভোল্টই অ্যাপ্লাই করতে হবে, বেশি ভোল্টেজ তো অ্যাপ্লাই করতে হবে না। তার মানে নিবৃত্তি বিভবটা সেম। বুঝতে পারলি কিনা বল? এরকমভাবে আরও একটা দেখিয়েছে ওই একই এক্সপ্লেনেশন, বুঝতে পারছিস তো এবার তোরা? তো এইরকম গ্রাফ দেওয়া আছে প্রথমটাতে, দেখ I1 I2 I3, এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে কিন্তু কোশ্চেন হয়ে যাবে। তোকে এরকম গ্রাফ এঁকে দিল, হ্যাঁ, দিয়ে বলে দিল নিচের কোনটি সঠিক, আর অপশানে আছে এরকম I1 greater than I2 greater than I3 বা I3 greater than I2 greater than, বুঝতে পারছিস তো? এরকম ধরনের অপশান দিয়ে দিল। তোকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে আমার এখানে ভোল্টেজ আমি বাড়াচ্ছি না, কারেন্ট বেড়ে যাচ্ছে। তো কারেন্ট কখন বেড়ে যাবে? যখন আপতিত ফোটনের সংখ্যা বেড়ে যাবে। আপতিত ফোটনের সংখ্যা কখন বেড়ে যাবে? যখন তীব্রতা বেড়ে যাবে। তার মানে এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, এটা যদি I3 হয়, তাহলে I3 সব থেকে বেশি, তারপরে I2, তার থেকেও I1 কম। বুঝতে পারলি? এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেন তোদেরকে দিয়ে মুখস্থ করে কোনো লাভই হবে না। হয়েছে রে? এটা আমি কী করলাম বলতো, বিভিন্ন তীব্রতার আলো ফেলেছি এখানে, এনার্জিকে ফিক্স রেখেছি এবং তীব্রতাকে আলাদা আলাদা নিয়েছি। এবার উল্টো করব, এবার এনার্জিকে আলাদা আলাদা ভ্যালু নেব কিন্তু তীব্রতাকে ফিক্সড রাখবো। সেই ক্ষেত্রে কী হয় দেখা যাক। কারো সমস্যা আছে এই গ্রাফ বুঝতে? কঠিন লাগছে খুব? বোঝা যাচ্ছে। আচ্ছা এবার দেখ, ভোল্টেজ, আলোক তড়িৎ প্রবাহ, ফটো ইলেকট্রিক কারেন্ট, ওই একই জিনিস। প্রথমত 0 ভোল্টেজ অ্যাপ্লাই করবো, কিছু একটা কারেন্ট পাওয়া যাবে, পজিটিভের দিকে বাড়াবো, এটা বাড়তে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছিস তোরা? মোটামুটি প্যারালাল হয়ে গেছে। কিছু একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির লাইট আমি ফেলেছি। ফ্রিকোয়েন্সি ফেলেছি মানে কি, এনার্জি ফিক্সড করতে চাইছি আমি। ধরে না নিউ 1 ফ্রিকোয়েন্সির লাইট ফেলেছি, নিউ 1 ফ্রিকোয়েন্সির লাইট ফেলেছি। হ্যাঁ দেখ, নিউ 1 ফ্রিকোয়েন্সির লাইট ফেলতে গেলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কিছু একটা হবে ইলেকট্রনে। আমি যদি করি নিউ 2 ফ্রিকোয়েন্সির লাইট, মানে কি আমি একটু বেশি এনার্জির লাইট ফেললাম, এনার্জি বেশি দিয়েছি, সাপ্লাই করছি, তাহলে যে ইলেকট্রনটা বেরোবে সে একটু বেশি এনার্জি নিয়েই বেরোবে। বুঝতে পারছিস? তাহলে ওই যে বেশি এনার্জি নিয়ে ইলেকট্রনটা বেরোবে, তাকে থামানোর জন্য আমাকে একটু বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছিস কিনা ব্যাপারটা? তাহলে এর জন্য নিবৃত্তি বিভব যদি এখানে হয়, নিউ 2 এর জন্য নিবৃত্তি বিভব এখানে হবে, এটা নিউ 2। নিউ 3 এর জন্য নিবৃত্তি বিভব এখানে হবে, এটা নিউ 3। বুঝতে পারলাম না? কারেন্টগুলো সবার দেখ একই রেখেছি, কিন্তু কারেন্টগুলো একই কেন রাখলাম এরও পিছনেও লজিক আছে। আমি তীব্রতাকে বাড়াইনি, কমাইনি, তীব্রতা ফিক্সড। তীব্রতা ফিক্সড মানে একক সময়ে কতগুলো ফোটন আসছে সেটা ফিক্সড। একক সময়ে 10টা ফোটন আসছিল। এবার 10টা ফোটনের সঙ্গে ধাক্কা লেগে কটা ইলেকট্রন বের করবে? 10টা ইলেকট্রন বের করবে, ধরে নিচ্ছি 10টা ইলেকট্রন বের করছি। আমি এনার্জি বাড়িয়ে দিয়েছি কিন্তু তীব্রতা বাড়াইনি, তো 10টা ফোটনের জায়গায় কি 11টা ফোটন আসছে? 10টা ফোটনই আসছে, তাহলে ইলেকট্রন বেরোচ্ছে কটা? 10টাই। এবার ইলেকট্রনের সংখ্যা যদি সেম হয় তাহলে কারেন্টও সেমই থাকবে, সেই জন্য ম্যাক্সিমাম কারেন্টটা সেম আছে। বুঝতে পেরেছিস তো? কিন্তু এখানে নিবৃত্তি বিভবগুলো চেঞ্জ হয়ে গেছে, কার জন্য? আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির জন্য। এবার এখানে তুই বুঝতেই পারছিস, নিবৃত্তি বিভব যত বেশি মানে তত বেশি এনার্জি, তার মানে ফ্রিকোয়েন্সি তত বেশি, অর্থাৎ নিউ 3 সব থেকে বেশি, নিউ 2 সব থেকে বেশি, নিউ 1 সব থেকে বেশি। কোনো ট্রেন্ড মুখস্থ করিস না যে এদিকে থাকলে বেশি ওদিকে থাকলে কম, এরকমভাবে মনে রাখবো, কোনো লাভ হবে না, কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে দেবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে নিজে করতে পারবি। বল বুঝতে পারলি কিনা এতটুকু? কোনটা? এটা আরেকবার বলবো। দেখ, প্রথমত আমি তীব্রতাকে ফিক্সড করেছি, তীব্রতা চেঞ্জ করছি না, মানে একক সময়ে 10টা ইলেকট্রনই আসছে, 10টা ফোটনই আসছে। ঠিক আছে, আমি এনার্জি দিলাম 2 জুল, 10টা ফোটন বেরিয়ে গেল। এখানে যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে বেরাবে তার মান ধরে নাও 1 জুল। 1 জুল এখানে ওয়ার্ক ফাংশনে খরচ হয়ে গেল, আর 1 জুল এনার্জি নিয়ে বাইরে বেরিয়ে গেল। ওকে থামানোর জন্য আমাকে কিছু একটা ভোল্টেজ দিতে হবে, সেই ভোল্টেজটাকে আমি বললাম নিবৃত্তি বিভব। এবার তীব্রতা ফিক্স রেখে আমি এনার্জি কী করলাম, 2 জুল থেকে বাড়িয়ে 5 জুল করে দিলাম। ঠিক আছে, কিন্তু ওয়ার্ক ফাংশনে খরচ হবে কত? 1 জুল, বাকি 4 জুল নিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার এই 4 জুলকে থামানোর জন্য কি আমাকে কম ভোল্টেজ দিতে হবে? আরও বেশি ভোল্টেজ দিতে হবে, তাহলে নিবৃত্তি বিভব বেড়ে গেল, নিবৃত্তি বিভব বেড়ে গেল। বুঝতে পেরেছিস? কিন্তু আমার ইলেকট্রন 10টাই বেরাচ্ছে, আর যেহেতু 10টা ইলেকট্রন বেরাচ্ছে সুতরাং Q/T 10/টাইম থেকে আমি দেখছি আয়ের মানটা ফিক্সড আছে, তাই আয়ের মানটাকে ফিক্সড রেখেছি, সবার আয় একই জায়গায়।
হয়েছে? তো এই হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। এইভাবে আইনস্টাইনই ব্যাখ্যা করেছিল এগুলোকে, দিয়ে নোবেল নিয়ে চলে গেছে। আলোক তড়িৎ ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য দেখ। আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে একটা তাৎক্ষণিক ঘটনা, ইনস্ট্যান্টেনিয়াস ইনসিডেন্ট। কেন? যখন লাইট পড়বে সেই মুহূর্তেই ইলেকট্রন বেরাবে, সেই মুহূর্তেই কারেন্ট পাওয়া যাবে। কোনো টাইম ল্যাপ নেই এর মধ্যে, যে ওখানে এসে ধাক্কা লাগলো, 2 মিনিট রেস্ট নিল, তারপরে আবার একটা ইলেকট্রন বেরালো, এগুলো কিচ্ছু হবে না। লাইট পড়া মাত্র যদি ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়, সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যাবে। ঠিক আছে? সেই জন্য এটাকে বলা হচ্ছে একটা তাৎক্ষণিক ঘটনা। এই কনসেপ্টটাকে কাজে লাগানো যেতে পারে, রিমোট সেন্সিং সিস্টেমে কাজে লাগানো যেতে পারে। গোটা রাত মনে কর তুই একটা গেট তৈরি করলি, যে গেটে ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে কাজে লাগাচ্ছিস, যে দিনের আলো যখনই পড়বে ফটো ইলেকট্রিক কারেন্ট শুরু হয়ে যাবে ওখানে, আর কারেন্টটাকে তুই এমনভাবে কোনো একটা সার্কিটে তৈরি করে দিলি যে দরজা একা একাই খুলে যাবে, দিনের আলো হবে, দরজা খুলে যাবে। রিমোট সেন্সিং সিস্টেম তৈরি করতে পারিস। এইসব জিনিসগুলোকে স্যাটেলাইটে কাজে লাগায়, বুঝতে পারলি? আমাদের এখানে যে লাইটের ব্রাইটনেস, তার তুলনায় আমরা যদি স্পেসে চলে যাই, লাইটের ব্রাইটনেস একটু বেশি হবে, তাই না? স্পেস ক্রাফটে কী করা হয়, ওই যে সোলার প্যানেলগুলো থাকে না, এক জায়গায় তো দুমড়ে মুচড়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার এমনভাবে সিস্টেম তৈরি করা হলো যে ওখানে গিয়ে হয়তো ব্রাইটনেস বেশি হবে, এই ব্রাইটনেস যদি পড়ে তবে ওই সোলার প্যানেল একা একাই খুলে যাবে। ব্যাস এরকম রোবোটিক সিস্টেমগুলোকে তৈরি করা হচ্ছে। বোঝা গেছে তো? 2 নম্বর, প্রত্যেক ধাতু থেকে আলোক ইলেকট্রন নির্গমনের জন্য আপতিত রশ্মির একটি ন্যূনতম কম্পাঙ্ক থাকে, যার নাম সূচনা কম্পাঙ্ক। আগেই বলে দিয়েছি, নতুন কিছু না। আলোক ইলেকট্রনের বেগ কোনো নির্দিষ্ট শীর্ষমানের হতে পারে। এই যে এখান থেকে আলোটা ইলেকট্রনটা যে বেরাচ্ছে, তার একটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ছিল, তো মানে একটা ম্যাক্সিমাম বেগ ছিল, এটাই বলেছে যে একটা ম্যাক্সিমাম বেগ থাকতে পারে। 4 নম্বর বলছে নির্গত আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আপতিত রশ্মির কম্পাঙ্কের উপর সমানুপাতিক। হ্যাঁ, এখানে যত বেশি কম্পাঙ্কের আলো ফেলবো, নির্গত ইলেকট্রনের শক্তি তত বেশি হবে, সমানুপাতিক সম্পর্ক। ব্যাস, তারপরে কী আছে দেখ, আলোক ইলেকট্রন নির্গমনের হার এবং অর্থাৎ আলোক তড়িৎ প্রবাহ আপতিত আলোর তীব্রতার সমানুপাতিক। কি বললো এটা? আলোক তড়িৎ প্রবাহ বলতে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তাই তো? এই কারেন্টের মানটা তীব্রতার সমানুপাতিক। তীব্রতা যত বেশি হবে, ফোটন তত বেশি হবে না, তারপরে ইলেকট্রন তত বেশি হবে, কারেন্ট তত বেশি হবে। ঘুরিয়ে পেঁচের জাম দিয়ে ওটার সাথে রিলেশন বলে দিচ্ছে যে আলোক তড়িৎ প্রবাহ তীব্রতার সাথে সমানুপাতিক। ঠিক আছে? আর নিবৃত্তি বিভব কার সাথে সমানুপাতিক? এনার্জির সাথে সমানুপাতিক, আপতিত আলোর শক্তি বা কম্পাঙ্কের সাথে। আলোক তড়িৎ ক্রিয়ায় ইলেকট্রন নিঃসরণ ধাতব পদার্থের উষ্ণতার উপর নির্ভর করে না। যে ধাতব পদার্থ থেকে ইলেকট্রন নিঃসৃত হচ্ছে তার উষ্ণতা কী আছে তার উপর ডিপেন্ড করে না। ঠিক আছে? এই হচ্ছে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স। ডিরেক্ট এমসিকিউ দিয়ে দিতে পারে, এসিকিউ দিয়ে দিতে পারে। হয়নি এখনো, আছে, কঠিন কিছু নেই, যা শিখলি এগুলোই আছে। হ্যাঁ, ছোটো চ্যাপ্টার তো, আজকেই শেষ, সব শেষ। বাড়িতে গিয়ে পড়বি, দেখবি কিছুই পড়ার মতো তেমন কিছু নেই। একটুখানি গল্প পড়ার আছে, আর কয়েকটা ওই বৈশিষ্ট্য পড়বি, আর সমীকরণ, এখন সমীকরণ করাবো, সমীকরণটা পড়বি, আর গ্রাফ পড়বি। পারবি, এখন বড় হয়ে গেছিস, মাথাগুলো বড় বড় হয়ে গেছে তোদের, নিতে পারবি। দেখ, আমি ধরে নিচ্ছি যে লাইটটা এসে এখানে পড়লো, তার এনার্জি হচ্ছে ই। ভালো করে শোন, দামদুম করিস না, এদিকে থাকা। যে লাইটটা এসে পড়লো তার এনার্জি হচ্ছে ই। এই ই পরিমাণ এনার্জি কোথায় খরচ হবে রে? কিছুটা ওয়ার্ক ফাংশন হিসেবে খরচ হয়ে যাবে, ওই ধাতব মেটাল থেকে বের করতে লড়াই করবে ওদের সাথে। আর বাকি যে এনার্জিটা পড়ে থাকবে সেটা কনভার্ট হয়ে যাবে কাইনেটিক এনার্জি। বুঝতে পারলি? এটাকে বলা হচ্ছে আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন। আইনস্টাইনস ফটো ইলেকট্রিক ইকুয়েশন। ঠিক আছে? আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। খুব কঠিন সমীকরণ। কি ই এনার্জি নিয়ে আসলো, W0 এনার্জি খরচ করলো, আর বাকিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল। এবার এটাকে বিভিন্ন রকমভাবে লেখা যায়। এটা যেমন আমি একটা ফর্ম লিখলাম, এটাকে দেখো আমি এরকম লিখতে পারি, E = W0 প্লাস EV0। মনে পড়ছে? হাফ এম ভি ম্যাক্স স্কোয়ারকে প্রথমেই দেখেছিলাম, EV0 লিখতে পারি, লিখে দিতে পারি। এটাও আলোক তড়িৎ সমীকরণ। আচ্ছা, আবার এরকম করতে পারি, দেখ, ইকে লিখবো H নিউ, আপত্তি আছে? আর W0 কে লিখবো H নিউ নট, এটাকে লিখবো EV নট। ভুল করেছি? একই জিনিস লিখেছি, শুধু ফর্মগুলোকে চেঞ্জ করছি। আবার কি করতে পারি? 4 নাম্বার, ই রেখে দিলাম, এটাকে H নিউ নট বলে দিলাম, এটাকে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার বা EV নট বলে দিলাম। কিছু মানে বিভিন্ন রকম কম্বিনেশন বানাতে পারি, নোট করা হয়েছে। এটাই হচ্ছে আলোক তড়িৎ সমীকরণ। যে সমীকরণগুলো দেখ আমি লিখে দিয়েছি, খোপের মধ্যে সব সমীকরণ লেখা আছে, পেয়েছিস? পেজ নাম্বার 6-এ চলে যা, ডবল পেজ নাম্বার পড়ে গেছে।
পেজ নাম্বার 6-এ দেখ একটা গ্রাফ আছে, আবার সেই গ্রাফটাতে কি কি আছে খেয়াল কর। এক্স অ্যাক্সিস বরাবর কম্পাঙ্ক নিউ নিয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কি নিয়েছে, ভিএস। হচ্ছে না ভিডিও? হ্যাঁ, ইভিএস তো, ও আচ্ছা, হ্যাঁ ইভিএস মানে হচ্ছে ইভি নট, বুঝলি? আমি ভি নট বলেছি, ওরা এস বলেছে, এস ফর স্টপিং পোটেন্সিয়াল হয়েছে, এস ফর স্টপিং পোটেন্সিয়াল, নিবৃত্তি বিভব, আমি ভি নট দিয়ে বলেছি। আচ্ছা দেখ, এদের মধ্যে গ্রাফ প্লট করেছে, কার কার মধ্যে নিউ এর সাথে ভিএস এর, ঠিক আছে? গ্রাফটা যখন প্লট করছে তখন এই ডাইরেকশনে নিচ্ছে নিউকে এক্স অ্যাক্সিস বরাবর, আর এই ডাইরেকশনে নিচ্ছে ভিএসকে, মানে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তাই তো? তো আমি এরকম একটা সমীকরণ বানাবো, ওয়াই ইকুয়াল টু সামথিং কিছু থাকবে, তাহলে আমার গ্রাফটা বানাতে সুবিধা হবে। আমি এখনো জানি না গ্রাফ কেমন হবে, ছবি তোরা দেখে নিয়েছিস, কিন্তু গ্রাফ কেমন হবে আমি জানি না, আমি এখান থেকে বের করবো। দেখ এখান থেকে কীভাবে বের করি, কোথায় গেল নিউ, এটাকে এইচ নিউ বলে দিলাম, ঠিক আছে? তাহলে দেখ তো ই ভি এস ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, এমনটা লেখা যাবে না? বা ভিএস ইকুয়াল টু এইচ বাই ই ইন্টু নিউ, এইচ বাই ই ইন্টু নিউ নট লেখা যাবে এমনটা। আচ্ছা এই সমীকরণটা দেখতে এরকম লাগছে না? যদি আমি এটাকে ওয়াই বলি, দেখ ওয়াই অ্যাক্সিসে ভিএস আছে, তাহলে এটা হলো ওয়াই, নিউটা কোন অ্যাক্সিসে আছে? এক্স অ্যাক্সিসে, তাহলে নিউটা হলো এক্স, এটা একটা কনস্ট্যান্ট টার্ম তো, তার মানে এম প্লাস সি, এই পুরোটাই কনস্ট্যান্ট। নিউ নট তো একটা সূচনা কম্পাঙ্ক, মানটা ফিক্সড। তো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি কার সমীকরণ? সরলরেখার সমীকরণ। মূলবিন্দুগামী নাকি ছেদিতাংশ থাকবে? ছেদিতাংশ থাকবে, যদি সি না থাকতো তবে মূলবিন্দুগামী। এবার যে ছেদিতাংশটা থাকবে সিটা, সেটা দেখ নেগেটিভে আছে, তার মানে নেগেটিভের দিকে ছেদিতাংশ থাকবে। যদি পজিটিভ থাকতো তাহলে এরকম সরলরেখা হতো, নেগেটিভ আছে মানে এরকম সরলরেখা হবে। বল বুঝতে পারলি কিনা? বুঝে গেছিস তো? এই হচ্ছে গ্রাফ। ছেদিতাংশের মানটা কত? এইটুকু, এইচ নিউ নট বাই কত আছে ই, এইচ নিউ নট বাই ই, এটা হচ্ছে ছেদিতাংশ। এবার কখনো কখনো তোকে বলবে এই গ্রাফটার নতি কত, ম্যাথামেটিক্সের নতি পড়েছিস, নতি মানে কি রে? ট্যান থিটা। এবার এম মানে কি? এটা তো, ট্যান থিটা মানে এটা, মানে এইচ বাই ই, অর্থাৎ নতিটা হচ্ছে এইচ বাই ই। কখনো কখনো তোকে এটা জানতে দিই, গ্রাফ থেকে বলে দিল এই গ্রাফটার নতি কত। বল বুঝলি কি না? অসুবিধা নেই নিশ্চয়ই? পরে পেজে দেখতো আর গ্রাফ আছে নাকি? আর গ্রাফ নেই। চল লাস্ট টপিক একটা বলে দিই ফটাফট, এটার অর্ধেকটা তোদের বলা হয়ে গেছে। দ্বৈত সত্তাটা, যেটা প্রথম দিকে বলছিলাম যে পরে আলোচনা করব, দুই রকমের আচরণ, বস্তু তরঙ্গ এবং কণা স্বরূপ, পার্টিকেল নেচার, ওয়েভ নেচার। এই যে লাইটের ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করলাম যে লাইট পার্টিকেল নেচার হিসেবেও কাজ করতে পারে, ওয়েভ নেচার হিসেবেও কাজ করতে পারে, তাই তো? যখন লাইট খুব ক্ষুদ্র বস্তুর মধ্যে দিয়ে যাবে, কতটা ক্ষুদ্র? এতটা ক্ষুদ্র যাতে ওর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের কাছাকাছি হয়। যেমন আমরা ব্যতিচার করছিলাম, একদম ব্লেড দিয়ে জাস্ট একটা স্লিট কেটে দিচ্ছিলাম, থিকনেস নেই, মিলিমিটারও মেজার করতে পারবি না, এতটা থিকনেস কম। তো ওই ধরনের রেঞ্জের ক্ষেত্রে আলো কণা ধর্মে তরঙ্গ ধর্মে চলে যায়, ঠিক আছে? তখন ব্যাখ্যা করা যায় তরঙ্গ ধর্ম দিয়ে। আদারওয়াইজ ইন ব্রড কেস তখন আমরা কী করি? পার্টিকেল নেচার দিয়েও ব্যাখ্যা করতে পারি। যেমন অনুবীক্ষণ, দূরবীক্ষণ, এগুলো বড় বড় যন্ত্র, এদের ক্ষেত্রে আমরা পার্টিকেল নেচার দিয়েও ব্যাখ্যা করে দিতে পারি, ঠিক আছে? তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ডি ব্রগলি বলে একজন সায়েন্টিস্ট না, উনি হচ্ছেন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট। ওনার ভাই বা দাদা বোধহয় সায়েন্টিস্ট ছিলেন, ঠিক আছে? আর উনি হচ্ছেন এইসব জিনিস নিয়ে আলোচনা করছিলেন, ব্যাখ্যা করছিলেন। তো যখন এগুলো আবিষ্কার হয়ে গেল, উনি তখন একটা মতবাদ দিলেন, প্রকল্প বলা হয় এটাকে, ঠিক আছে? ওনার মতবাদ, এখন পর্যন্ত এটা সূত্রে আবিষ্কার হয়নি, মানে ফিক্সড হয়ে যায়নি। ওনার মতবাদে এরকমটা হতে পারে, এবার আমরা অগ্রাহ্য করতে পারি না, আমাদের ব্রেন অত উন্নত না, ভাবতেও পারবো না। তো উনি একটা প্রকল্প দিলেন যে নেচারের সব কিছু তো আইডেন্টিক্যাল, পজিটিভ থাকলে নেগেটিভ থাকে, পড়ি তো আমরা, তাই না? এক্সাম্পলও দিই, সব এক একজনকে অ্যাডভাইস দিই, ধর কেউ দুঃখে আছে তখন অ্যাডভাইস দিচ্ছিস, তো এরকম টাইপের ব্যাপারটা। নেচারের ক্ষেত্রে সব কিছুর দুটো সাইড থাকেই। তো যখন লাইট নেচারের একটা পার্ট, লাইটের যদি এরকম দ্বৈত সত্তা থাকে, তো লাইটের মতো অন্যান্য যে কোনো পার্টিকেলেরও দ্বৈত সত্তা থাকতে পারে, বুঝতে পারলি? তার মানে আমি যে নিজেকে পার্টিকেল হিসেবে দেখছি, আমাকেও কেউ না কেউ তরঙ্গ হিসেবে দেখতে পারে। তো এটার থেকে তিনি ব্যাখ্যা করলেন যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, মানে ওই যে ইকুয়েশনটা যেটা আমি পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা লিখেছিলাম, উনি বললেন যে পি ভরবেগের যদি কণা থাকে, তার রিলেটেড যদি আমাকে তরঙ্গ বের করতে হয় এবং সেটা যদি ল্যামডা হয়, তাহলে তাদের মধ্যে রিলেশন হবে এটা।
এটাকে বলা হচ্ছে ডি ব্রগলি প্রকল্প। ডি ব্রগলি এই মতামতটা দিলেন তুলনা করে, কোনো এক্সপেরিমেন্ট করেনি, কিচ্ছু করেনি, ওর ভাইকে এক্সপেরিমেন্ট করতে দেখেছে, ব্যাস ওটার সঙ্গে তুলনা করে নেচারের সাথে কম্পেয়ার করে বলে দিল। সায়েন্টিস্টের বাইরে ছিল বলেই এরকম কম্পেয়ার করে দিয়ে দিতে পারলো। সায়েন্সের মধ্যে যদি থাকতো তাহলে এটা দেওয়ার আগে ভাবতো 14 বার, বুঝতে পারলি, আর দিতেই পারতো না, কনফিউশনে পড়ে যেত। তো যাই হোক, তো এই যে প্রকল্পটা এটা অ্যাকচুয়ালি আমার মতে এক্সিস্ট করে, এটা এক একজনের মতে এক এক রকম, যেহেতু প্রকল্প বিশ্বাস করবো কি করবো না সেটা নিজের উপর ডিপেন্ড করছে, তো আমার মতে এক্সিস্ট করে। ঠিক আছে, তোরা ইন ফিউচার কীভাবে পড়াশোনা করবি তোরা তখন ডিসাইড করবি এক্সিস্ট করে কিনা। ডি ব্রগলি প্রকল্পতে যদি আমি একটা এক্সাম্পল নিই, যে আমার ভর কত কেজি রে, কত করবি বল, 100 কেজি করবি, ঠিক আছে, আমার ভর হচ্ছে 100 কেজি, ঠিক আছে, মাস অফ সুমন হচ্ছে 100 কেজি, ঠিক আছে। এবার আমার রিলেটেড যদি ল্যাম্বডা বের করতে হয়, যে আমি মুভমেন্ট করছি, ধরুন আমি বাইক চালাচ্ছি, কত স্পিডে বাইক চালাবো বলতো, আমি বেশি স্পিডে পাই না, কত স্পিডে, হ্যাঁ অনেক বেশি হবে, 40-50-এ চালাবো, 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 40 কিলোমিটার পার আওয়ার, 40-এর জায়গায় একটু সুবিধা হয়, আমি 36 করে দিই, ক্যালকুলেশনের সুবিধা হবে, 36, হ্যাঁ সাইকেল চালাচ্ছে খুব স্পিডে। এবার এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে 5/18 মিটার পার সেকেন্ড হবে, মানে 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছি, 1 সেকেন্ডে 10 মিটার, সাইকেলের স্পিড যথেষ্ট রে, প্রচুর স্পিড, কিন্তু 10 মিটার ইমাজিন করতে পারছিস, এখান থেকে অত দূরে 1 মিটার ধরে নে, এবার 1 সেকেন্ডে আমি 10 মিটার চলে যাচ্ছি, সাইকেলের ক্ষেত্রে বিশাল স্পিড। তো যাই হোক, আমি এই স্পিডে যাচ্ছি, এবার আমার মাস দেওয়া আছে এটা, তাহলে আমার গতির দরুন আমার রিলেটেড যে তরঙ্গটা উৎপন্ন হবে ল্যাম্বডা, তার মানটা যদি বের করতে হয়, ওপরেই বের করে দেখাই, দেখ যদি এখানে ল্যাম্বডাটা বের করতে হয় তাহলে আমি কি করব, এইচ এর ভ্যালু বসাবো 6.626, ক্যালকুলেটার বের কর, 10⁻⁻34, নিচে পি, পি মানে কি রে, এমভি, তো এম মানে হচ্ছে আমার মাস 100 কেজি বলেছিস তোরা, আর ভি মানে কত, 10 মিটার পার সেকেন্ড, লাগবে না ক্যালকুলেটার, 3টা শূন্য ওখানে চলে গেল, 6.626 ইন্টু 10⁻⁻37 এত মিটার, মানে আমার জন্য যে তরঙ্গটা উৎপন্ন হবে সেই তরঙ্গের রেঞ্জ খেয়াল কর, 37 ঘর আগে দশমিক, ঠিক আছে। আমরা যে রেঞ্জটা দেখতে পাই কত বলেছিলাম, 4000 থেকে শুরু, 4000 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার, ঠিক আছে। তো 3টা শূন্য যদি বাদও দিয়ে দিস তাহলে এখানে 10⁻⁷ হবে, সেখানে আমি 10⁻�37 আমার জন্য যে ওয়েভটা ক্রিয়েট হচ্ছে, এটা তো আমার দেখার রেঞ্জের অনেক নিচে, ওই জন্য আমি দেখতে পাই না নিজেদেরকে ওয়েভ হিসেবে, আমরা পার্টিকেল হিসেবে দেখতে পাই, বুঝতে পেরেছিস তো। এটাই যদি আমি লাইট ভেলোসিটিতে চলে যেতাম, ভিটা যদি অনেক বেশি হয়ে যেত তাহলে ভি এর মানটা এখানে বেড়ে যেত, এই মানটা অনেক বেড়ে গেল মানে এই মানটা অনেক ছোটো হয়ে যেত, তখন হয়তো আমার এর জন্য তৈরি হতো জিনিসটা, বুঝতে পেরেছিস তো। তাহলে ডি ব্রগলি প্রকল্পে এটাই বলতে চাইছে যে প্রকৃতিতে যে কোনো বস্তুর দুরকম সত্তা থাকতে পারে, দুই রকম স্বরূপ থাকতে পারে, এক কণা ধর্ম থাকতে পারে, তরঙ্গ ধর্ম থাকতে পারে। কণা ধর্মের সঙ্গে তরঙ্গ ধর্মের সম্পর্ক হচ্ছে ল্যাম্বডা ইকুয়াল টু h/mv বা পি, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রন একটা পার্টিকেল তো রে, দেখ ইলেকট্রনের ক্ষেত্রে তোরা কেমিস্ট্রিতে যদি পড়ে থাকিস, প্রথম দিকে আমরা ইলেকট্রনকে কিন্তু পার্টিকেল হিসেবেই পড়েছি, একদম প্রথম দিকে ক্লাস 9-10 থেকে যখন ইলেকট্রন পড়ে আসছি, প্রোটন পড়ে আসছি, পার্টিকেল হিসেবে পড়ছি, ঠিক আছে। তারপরে যখন তোরা ক্লাস 11-এ উঠলি, সোমারফিল্ড তত্ত্ব, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল পড়লি না, এগুলো আর কি ছিল, হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, এই যে সূত্রগুলো আছে এগুলো পার্টিকেল নেচার থেকে আসেনি, এগুলো সব ওয়েভ নেচার থেকে এসেছে, বুঝতে পারলি তো। ওই জন্যই তোরা অত ভালো করে বুঝতে পারিস না, এগুলো গুলিয়ে যায় না ভালো পারিস, এগুলো গুলিয়ে যায়, তো এগুলো সব ওয়েভ নেচার থেকে এসেছে। তার মানে ইলেকট্রনও কখনো পার্টিকেল হিসেবে আচরণ করতে পারে, কখনো ওয়েভ হিসেবে আচরণ করতে পারে, ঠিক আছে। তো একটা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা সেই জিনিসটাই দেখব। মনে কর একটা ইলেকট্রন ভি ভোল্টেজের মধ্য দিয়ে যাচ্ছে, কত ভোল্টেজ রেখেছি আমি অ্যাপ্লাই করেছি, ভি ভোল্টেজের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে এর যে এনার্জিটা লস হবে সেই এনার্জিটা কত, ই ইন্টু ভি, ওর মধ্যে কিছু একটা ভেলোসিটি ছিল, সেই ভেলোসিটিটাকেই এই ভোল্টেজটা থামিয়েছে, তাই তো। তো সেই ভেলোসিটিটা যদি ভি হয় তাহলে কাইনেটিক এনার্জিটা হবে 12mv², এটা তো অসুবিধা নেই, কারণ নিশ্চয়ই অসুবিধা নেই তো। আচ্ছা দেখ, এখান থেকে তুই এমভিটা বের করতে পারবি, ইভি ইন্টু এম 1/2 m²v², কারো আপত্তি আছে এখানে, দুই সাইডে আমি এম গুণ করেছি, কেন করেছি, এমভিকে নামার জন্য, এমভি মানে ভরবেগ, তাহলে কি পাওয়া যাচ্ছে 2 EMV = mv, আর এটা হচ্ছে √। এতটুকু বুঝতে পেরেছিস তো। এই জিনিসটা না করে দেখালেও চলবে তোরা যদি মুখস্থ রাখতে পারিস।
কারণ কাইনেমেটিক্সে ক্লাস 11-এ এগুলো ছিল। পি ইকুয়াল টু √2m/ev। আমি এটাকে বিভিন্ন ফর্মে লিখে দিচ্ছি তোদের সুবিধার্থে, কোশ্চেনে অনেক রকমভাবে চেঞ্জ করতে পারে। যেমন এটাকে এরকমও দিতে পারে, √2m এনার্জি, এনার্জি মানে হচ্ছে ইভি, এনার্জি মানে ইভি, তো এরকমও থাকতে পারে, যাই থাকুক না কেন। এবার তুই ডি ব্রগলি প্রকল্প চাস, এই যে গতিটা হারালো তার দরুন যে এনার্জিটা তৈরি হলো তার যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হয় ল্যামডা, তাহলে কী করবো, h/p করবো, h/p, তাই তো। এবার এমভি তুই বের করে বসে আছিস এখানে, এটাকে নিয়ে এসে বসিয়ে দে, h/2m এনার্জি, তাই তো রে, 2m এনার্জি, এই যে এটাকে লিখেছি। অসুবিধা আছে তোদের বুঝতে? এবার আমি করছি কার জন্য এসব, যা করছি সব কিছু ইলেকট্রনের জন্য করছি। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা মাস জানি, আধান জানি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট তো আগে থেকেই জানি। তাহলে ল্যামডা আর ক্যাপিটাল ভি এদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে যাবে, তাই তো। এই ভ্যালুগুলোকে যদি বসিয়ে দিস তাহলে ল্যামডা ইকুয়াল টু নিয়ারলি ইকুয়ালস টু 12.27 √v আসবে। এই ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে দেখবি, আমি নোটে করে দিয়েছি, তোরা বাড়িতে নিজেরা একবার ক্যালকুলেশন করবি সব ভ্যালু বসিয়ে। কী বাড়াচ্ছে দেখ, ল্যামডা ইকুয়াল টু 12.27 √v। অবশ্যই এটা অ্যাংস্ট্রম এককে, এই ক্যালকুলেশনটা আমি কিসে করলাম, অ্যাংস্ট্রম এককে করলাম, বুঝতে পেরেছিস তো। তাহলে এই একটা ইকুয়েশনও মনে রাখতে হবে, তোরা দুটো জিনিস গুলিয়ে দিবি, একটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 12.27 √v, আর একটা প্রথম দিকে আমরা করলাম মনে করে দেখ 12,400 প্রথম পেজে ছিল না, দেখ এই যে পেজ নাম্বার 2, ই ইকুয়াল টু 12,400 ল্যামডা, ঠিক আছে। এই দুটো রিলেশনকে কিন্তু গুলিয়ে দিস না, মাথা থাকবে তো। ওটা হচ্ছে ল্যামডার সাথে বিভবের সম্পর্ক, ল্যামডা ইকুয়াল টু 12.27 √v, আর এটা হচ্ছে এনার্জির সাথে ল্যামডার সম্পর্ক 12,400, ঠিক আছে রে। আচ্ছা, কখনো কখনো এই যে ফর্মটা আছে এটা এরকমও থাকে, √150v, √150 12.27 কাছাকাছি, ঠিক আছে। তো অপশানে এরকমও থাকতে পারে, বা তোদের ক্যালকুলেশন করার সুবিধার্থে এটাও কাজে লাগাতে পারিস। বুঝতে পারলি তো? চ্যাপ্টার কমপ্লিট, 1 ঘন্টায় চ্যাপ্টার কমপ্লিট। ছোটো চ্যাপ্টার না, বই শেষ না রে, চ্যাপ্টারটা শেষ। মডার্ন ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারটা স্কোরিং আছে বুঝলি, এখান থেকে 4 মার্ক আসে, এই ছোট্ট চ্যাপ্টার থেকে 4 মার্ক, যা পড়লি আজকে এইটুকু থেকে 4 মার্ক। হ্যাঁ, আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণটা ব্যাখ্যা করতে দিতে বললো, গ্রাফগুলোকে দিয়ে দিল, এক্সপ্লেন করতে বললো, ঠিক আছে। ফটো লিখে এফেক্টটাকে ব্যাখ্যা করো, এরকম টাইপের। বা হয়তো এই ইকুয়েশনটাকে ডিরাইভ করতে দিয়ে দিল, বা এই ইকুয়েশনটাকে কাজে লেগে প্রবলেম দিয়ে দিল, নেক্সট দিয়ে আমরা প্রবলেম করবো। এটাকে বুঝতে অসুবিধা আছে? এই চ্যাপ্টার ছাড়বি না, অন্যান্য চ্যাপ্টার ছাড়লেও এই চ্যাপ্টার ছাড়বি না। এইটুকু চ্যাপ্টার একাই 4 মার্ক এনে দেবে তোকে, যেভাবে হোক একে করে নিবি।